কমপক্ষে হচ্ছে দুটো ক্লাস চাই, বুঝছো? পার্ট 1 এবং হচ্ছে পার্ট 2। আর তোমরা যদি দেখো এখানে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটাও অনেক বৃহৎ, কিন্তু এই কবিতাটা আজকে আমরা পড়বো, লাইন বাই লাইনেই পড়বো। কিন্তু তার আগে আমরা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কিছু টাস্ক দিয়ে রাখবো, অর্থাৎ ধ্বনি পরিবর্তন কেমন সেটার একটা ধারণা, এবং ধ্বনি পরিবর্তন আসলে আমরা কেন করি, আমাদের ধ্বনি পরিবর্তন কিসের জন্য দরকার এবং কেন পড়বো, এবং এটা ভার্সিটি অ্যাডমিশনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আগেই বলেছি মাঝখানে যদি লাইভ অফ হয়ে যায়, অর্থাৎ ক্যামেরায় চার্জ কম আছে, মাঝখানে যদি লাইভ অফ হয়ে যায় তাহলে তোমরা সরাসরি 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ঢুকে তোমরা যুক্ত হবা। এমন না যে 5 মিনিট অফ হয়ে গেল তুমি ক্লাস ছেড়ে চলে যাবে একেবারে, ঠিক আছে? লাইভ অফ হলে অবশ্যই আবার পরবর্তীতে ঢুকবা। এখন দেখো, এই ধ্বনি পরিবর্তনের যেহেতু আমরা সামান্যটুকু বা আংশিক, যেটাকে আমরা বলি আংশিক আলোচনা করব, সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে। একটা দালান কোঠা তৈরি করতে যেমন এক একটা করে ইটের গাঁথুনির প্রয়োজন হয়, তেমনি ধ্বনি ও ভাষার প্রাণ, অর্থাৎ আমরা যেই ভাষায় কথা বলি এক একটা ধ্বনি হচ্ছে ভাষার একটা প্রাণ। এখন দেখো, একাধিক ধ্বনি মিলিত হয়ে এক একটা শব্দ তৈরি হয়। এখন কথা হচ্ছে ধ্বনি মিলিত হলে শব্দ হবে, সেটা অর্থবোধক হতে হবে, এটা আগেও বলেছি। আরেকটা দেখো, তোমাদের হচ্ছে সুতরাং ধ্বনি ছাড়া ভাষার কল্পনাই করা যায় না। ধ্বনির উৎপত্তি না হলে ভাষা কোনোভাবেই সৃষ্টি হতো না। অর্থাৎ যদি ধ্বনির উৎপত্তি না হতো, ধরো একটা বাচ্চা শিশু ছোটবেলা জন্মগ্রহণ করে কান্না করে, ওই কান্নার আওয়াজই তো ধ্বনি, নাকি? যদি ওই আওয়াজ ধ্বনি হয়ে থাকে, আমরা এই আওয়াজ থেকে ধীরে ধীরে ভাষার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এক এক দেশের মানুষের আওয়াজ কিন্তু মানে কথা বলার ধরন বা কথা বলার শব্দ, কথা ওই শব্দগুলোর অর্থ এক এক রকম, কিন্তু আমরা ধীরে ধীরে ওটা ঠিক করে নেই যে এইভাবে কথা বললে ওইটাকে, যেমন বাংলায় কেমন আছো, ইংলিশে হচ্ছে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে হাউ আর ইউ। এই যে যে আমরা ঠিক করে নেই যে কোন ভাষায় কিভাবে কথা বললে আমরা কোনটা বুঝবো, এই যে এগুলো সৃষ্টি হয়েছে কোথা থেকে? আওয়াজ থেকে। আওয়াজ ভিন্ন বলে এক একজনে আওয়াজ ভিন্ন করে, এক এক দেশে আওয়াজ ভিন্ন করে, সেই জন্য হচ্ছে এগুলো তৈরি হয়েছে। একটু খেয়াল করো, মানুষ তার নিজস্ব ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ এত সহজভাবে প্রকাশ করতে পারতো না। অর্থাৎ আমরা যে এই যে এখন যে একটা লিখিত রূপ দেখছো ভাষার, এই লিখিত রূপটা আগে ছিল না। এক এক দেশের মানুষের এক এক ধরনের হচ্ছে কথা বলার এক একটা উচ্চারণ ভঙ্গি, এক একটা হচ্ছে শব্দ এক এক রকম এরকম ছিল। এখন তো ধরো বাংলা ভাষার একটা আলাদা একটা ব্যাকরণ আছে, ইংরেজি ভাষার আলাদা একটা ব্যাকরণ আছে, এক এক ভাষার এক এক ধরনের ব্যাকরণ আছে এবং বিভিন্ন দেশে বিভিন্নভাবে রয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, এত সহজভাবে প্রকাশ করার জন্য আমাদের সাহায্য করে কি? এই ধ্বনি পরিবর্তন। আমরা যদি পরবর্তী পেজে চলে যাই, খেয়াল করো, কিন্তু এই ধ্বনি যেহেতু মানুষের উচ্চারণের বিষয়, তাই ভাষার শব্দ বহুজনে তাই ভাষার শব্দ তোমাদের হচ্ছে একটা জিনিস খেয়াল করো, তাই ভাষার শব্দ বহুজনে ব্যবহৃত হতে হতে কখনো সেই শব্দের ধ্বনি সমূহের নির্দিষ্ট ক্রম রক্ষা হয় না। অর্থাৎ এক একটা ধ্বনির আওয়াজ এক এক রকম। যেরকম ধরো আমরা বলি না যে হচ্ছে বাক্স, হুম, এই যে যে বাক্স বলি, অনেক জায়গায় বলে বাস্ক, কি বলে? বাস্ক। এই যে ধ্বনি ঠিক রাখা যায় না, অর্থাৎ এক এক অঞ্চলে এক এক ধরনের শব্দ ব্যবহৃত হয়, এক এক অর্থ হয়, এক এক ধরনের, এবং অর্থ ভিন্ন হতে পারে। ধ্বনি পরিবর্তনের ফলে অর্থ অনেক সময় ভিন্ন হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। এখন দেখো, কোন কোন ধ্বনির লোপ পায় বা এতে নতুন ধ্বনির আগমন ঘটে, অর্থাৎ কখনো কখনো এক একটা শব্দে নতুন ধ্বনির আগমন ঘটে। একটা জিনিস খেয়াল করে দাঁড়াও। আচ্ছা, নতুন ধ্বনির আগমন ঘটে, কিন্তু পরিবর্তিত ধ্বনিটি দ্বারা পূর্বের অর্থটি বোঝায়। অর্থাৎ যেই ধ্বনিটি পরিবর্তন হয়, অর্থাৎ ধরো আমি বললাম হচ্ছে আহ এই ধরো একটা শব্দ লিখলাম গেছিল, হ্যাঁ, এটা যদি আমরা পরিমিততে লিখি বলি হচ্ছে গিয়েছিল, তাই না? গিয়েছিল, কিন্তু অর্থ কিন্তু একই বোঝাচ্ছে, অর্থ কিন্তু একই বোঝাচ্ছে। সুতরাং ধ্বনি পরিবর্তন হতে পারে, অর্থাৎ ধ্বনির আগে পিছনে যেতে পারে, কিন্তু অর্থ ঠিকই থাকে। মানে ধ্বনি পরিবর্তনের আলোচনায়, এটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের আলোচনা করছি যেহেতু, ধ্বনি পরিবর্তনের আলোচনা এটা হয়ে থাকে। আচ্ছা, অনেকে বলছে সিলেটে বাস্ক বলে, বলতেই পারে, এক এক জায়গায় একটা বলতে পারে। এখন দেখো, অর্থাৎ পূর্বের অর্থ প্রকাশ করার জন্য মানুষ নতুন উচ্চারণটিকেই এক সময় গ্রহণ করে নেয়। অর্থাৎ যখন যেই জায়গায় যেই ভাষা সেই উচ্চারণটাকেই মানুষ গ্রহণ করে।
তারপরে হচ্ছে এতে করে হারিয়ে যায় পূর্বের উচ্চারণ রীতি, অর্থাৎ এক এক পর্যায়ে এমন ভাবে হয়ে যায়, অর্থাৎ আমরা শব্দটাকে এমন ভাবে গ্রহণ করি যার জন্য পূর্বের যে রীতি থাকে, পূর্বের যে আলোচনা থাকে সেটা কি করে, সেটা হারিয়ে যায়। এখন দেখো এটা খেয়াল করো, আর এভাবেই পরিবর্তিত হয় ভাষা, আর ভাষার পরিবর্তন এইভাবে ঘটে। যেমন বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার শব্দ আমাদের বাংলা মানে ব্যাকরণ এসেছে, ঠিক সেরকমই এরকম ধ্বনি পরিবর্তন হতে হতে ভাষা সমৃদ্ধ হয়, ভাষার হচ্ছে পরিবর্তিত হয়। শব্দের ধ্বনিসমূহের এরূপ পরিবর্তনকেই বলা হয় ধ্বনি পরিবর্তন। যেমন স্কুল এই শব্দটি দ্রুত উচ্চারণ করলে হয় স্কুল, মানে হচ্ছে রস্যইটা আগের আগে লাগিয়ে হচ্ছে জোর প্রকাশ করে, অর্থাৎ মানে প্রেসার ক্রিয়েট করে, প্রেসার ক্রিয়েট করার পর এটা হচ্ছে শুনতে হচ্ছে মানে মনে হয় যে না ঠিক আছে। ওকে, খেয়াল করো। তারপরে দেখো এই ধ্বনি পরিবর্তন বিভিন্ন কারণে হয়, বা বিভিন্ন ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণ রয়েছে, যেটা আমরা বলি হচ্ছে এই যেমন ধরো উচ্চারণের দ্রুততা, মানুষ উচ্চারণের দ্রুততা করতে চায়। যেমন আমরা এই যে একটু আগেই লিখলাম হচ্ছে গেছিল, এই যে গিয়েছিল না, গিয়েছিল কি লিখলাম হচ্ছে গেছিল, এটা কিসের জন্য, দ্রুততার জন্য। এটা কিসের জন্য, দ্রুততার জন্য। উচ্চারণের দ্রুততার জন্য হচ্ছে ধ্বনি পরিবর্তন হয়, উচ্চারণের সহজতার জন্য, উচ্চারণের সহজতার জন্য। যেমন কেমন, আমরা যদি বলি এই ধরো এই যে বাক্সই লিখলাম একটু আগে, বাক্স, অর্থাৎ হচ্ছে এই বাক্সকে বাস্ক বলা হয় কেন, কারণ উচ্চারণের সহজ, এই দন্ত স্বটা আগে এসে উচ্চারণটা সহজ হয়ে যায়। তারপর ধরো মুখের আরো উচ্চারণের সময় অসাবধানতা, আমরা অসাবধানতা ব্যবহার করি। যেমন অনেকে আমাদের গ্রামগঞ্জে ধরো ব্যবহার করা হচ্ছে, আমরা এই যে এটা কি বলে, তোমাদের হচ্ছে একটা বলে না যে এই যে গ্রামে ধরো হচ্ছে আমরা বলি হচ্ছে আহ অসাবধানতা, যেমন হচ্ছে ধরো এই জাইমু, হ্যাঁ জাইমু, এটার হচ্ছে জামু, যাবো, এগুলো হয় না। এখন এই জামু জাইমু এইগুলো কিন্তু ধীরে ধীরে ক্রিয়েট হয়েছে হচ্ছে অসাবধানতার ফলে, কিন্তু এই অসাবধানতাটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু উচ্চারণের দ্রুততা বা সহজতর করার জন্য ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপর দেখো মুখের আড়ষ্টতা, অর্থাৎ এক এক দেশের মানুষের মুখের আকৃতি এক এক রকম। কেমন, যদি আমি একটু বলি তোমাদের, যদি একটু বলি, যেমন তোমাদের হচ্ছে মুখের আড়ষ্টটা কিরকম খেয়াল করো। এখানে দেখো আমরা যদি ব্রিটিশদের দিকে তাকাই, অর্থাৎ ইংলিশ, হ্যাঁ দেখবা হচ্ছে ইংলিশে মানে যারা ইংলিশ আছে অর্থাৎ হচ্ছে ব্রিটিশরা, তারা কি করে কথা বলার সময় দেখবা মুখ অনেক, মনে করো যে ঠোঁট অনেক উপরে যাইতেছে, ঠোঁট নিচে আসতেছে, মুখ ফোলা ফোলা, মানে মুখের থেকে মনে হচ্ছে যে মানে কি করে মোটা মোটা শব্দ বের হচ্ছে যখন ওরা ইংলিশ বলে। যেমন বলে আই চেক দ্য রাইস, আই কুক দ্য রাইস, এরকম মানে অনেক কিছু বলে, মানে মুখের গম্ভীরতা অনেক মোটা, মানে ঠোঁট উপর নিচে করে কথা বলা লাগে। যখন দেখবা একজন ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে গেছে, ও দেখবা হচ্ছে যখন আইএলস করতে যায় তখন হচ্ছে তোমার ওই ওরকম অ্যাকসেন্টে কথা বলার জন্য কি করে, মুখের আকৃতি উঁচু নিচু মোটা, বা হচ্ছে মানে ওরকম কথা বলতে হলে তোমার ঠোঁটের আকৃতি ওরকম হতেই হবে। যেমন স্বরে অ বা স্বরে ও আমরা কি করি মোটা বা হচ্ছে নিচু হয় না, ঠিক সেরকমই যখন ব্রিটিশরা কথা বলে ওদের শব্দগুলোই এরকম বা ওদের অ্যাকসেন্টই এরকম, যে ওরা হচ্ছে ওদের ঠোঁটের আকৃতি মুখের ভঙ্গি ওরকম। আমরা আমাদের মুখের আড়ষ্টতা দূর করার জন্য আমাদের বাংলা ভাষা কিন্তু দেখবো হচ্ছে মানে ঠোঁটটা অত উপরে ওঠে না অত নিচে ওঠে না, একটা সাধারণ নিয়মে চলে। বা হিন্দি ভাষা বা উর্দু ভাষা এগুলো সাধারণ নিয়মে যায়, মানে ঠোঁট একেবারে উপরেও না একেবারে নিচেও না। এইটার জন্যই হচ্ছে মুখের আড়ষ্টতা, এক এক দেশের এক এক ধরনের মানুষ থাকে, এক এক আকৃতির মানুষ থাকে, মুখের আকৃতি এক এক রকম হয়, সেই জন্য হচ্ছে মুখের আড়ষ্টতাই বাঙালিদের মুখের আড়ষ্টতার জন্য বাংলা ভাষার ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। ওকে, তারপর খেয়াল করো ব্যক্তিগত পছন্দ, অনেকে ব্যক্তিগত পছন্দ করে। যেমন আমরা বলি না যে খাইছি, হ্যাঁ অনেকে জানে যে খাইছি এটা এটা হচ্ছে প্রমিত হচ্ছে ধরো খেয়েছি। এখন কথা হচ্ছে কিন্তু তারপরও তারা ব্যবহার করে খাইছি, কারণ কি, কারণ হচ্ছে ব্যক্তিগত পছন্দ। আমার ভাল লাগে আমি খাইছি এই শব্দটা ব্যবহার করব, আমার ভাল লাগে আমি গিয়েছিলাম কে বলবো যে গেছিলাম, আমার ভাল লাগে যে আমি কি বলে ওই যে অনেকে বলে না বন্দে মায়া লাগাইছে, একটা গান আছে না বন্দে মায়া লাগাইছে, এই যে লাগাইছে মানে এটার যদি আমরা বলি মানে প্রমিত যাই লাগিয়েছে,
তা ধরো এই যে লাগাইছে এটা ব্যবহার করে কি, অর্থাৎ ব্যক্তিগত পছন্দ। হ্যাঁ, এটা হচ্ছে ব্যক্তিগত পছন্দ, এক এক ধরনের শব্দের সৌন্দর্য বৃদ্ধি, অর্থাৎ শব্দের সৌন্দর্য বৃদ্ধি। এই যে যে বন্দে মায়া লাগাইছে, প্রীতি শেখাইছে, এগুলো কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করছে গানের, কিন্তু ওই গানের লাইনটার মধ্যে হচ্ছে এক এক ধরনের সৌন্দর্য বৃদ্ধি করেছে। সুতরাং বিভিন্ন কারণে ধ্বনির পরিবর্তন হয়ে থাকে, এই জিনিসটা মাথায় রাখবা। আরেকটা কথা বলি একই সাথে, আশা করি এগুলো উঠে নিছো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন পারতে হলে তোমাদের কিছু জিনিস অবশ্যই জানা লাগবে। সেটা হলো, ধরো আমি বললাম হচ্ছে সাপোজ আমি বললাম হচ্ছে গরম, গরম, এই শব্দটাকে যদি আমরা ভাঙি, এই শব্দটাকে যদি আমরা ভাঙি, এইভাবে হবে গ হসন্ত অ র, তারপর হচ্ছে ধরো এইভাবে, এইভাবে ভাঙতে হবে, অর্থাৎ ভাঙতে জানতে হবে যে কিভাবে শব্দ ভাঙলে কিরকম হয়। যদি আমরা এইভাবে ভাঙতে জানি তাহলে আমাদের ধ্বনি পরিবর্তনটা সহজ হয়ে যাবে। যেমন এখানে ধরো এই যে একটা আসে স্বরধ্বনি আসছে, এখানে স্বরধ্বনি, মানে এরকম যখন আসবে, যখন আমরা বুঝতে পারবো যে শব্দ ভাঙা কিভাবে হয়, অর্থাৎ শব্দটা হচ্ছে বিশ্লেষণ করলে কিরকম হয়। অর্থাৎ ধ্বনি পরিবর্তনের জন্য আমাদের অবশ্যই হচ্ছে বিশ্লেষণ জানতে হবে। এই বিশ্লেষণ বা হচ্ছে এই যে শব্দের হচ্ছে আকার ইঙ্গিত এগুলো চেঞ্জ করার মধ্যে দিয়ে ধ্বনি পরিবর্তন আরো সহজতর হয়। অর্থাৎ এইটা যদি তোমরা সঠিকভাবে পারো, যেমন এটা অনেক কঠিন হবে যখন আমরা ধরো ব্যবহার করবো, ধরো এই যে বাক্সর ক্ষেত্রেই এইগুলোর হচ্ছে বিশ্লেষণ আরো কঠিন হবে। যেমন ধরো আমরা যদি এই যে বর নিচে অসন্ত স্বরে আ, হ্যাঁ, তারপর ধরো আবার হচ্ছে তারপর হচ্ছে হসন্ত, তারপর হচ্ছে ওটা ওটা মিলে নিও লাস্টে। যাই হোক, এইভাবে যখন আমরা শব্দ ভাঙতে শিখবো, শব্দ এইভাবে যখন আমরা শব্দ ভাঙতে শিখবো, তখন হচ্ছে এই যে ধ্বনি পরিবর্তন বা হচ্ছে এই যে ধ্বনির যে আলোচনাটা, এটা আমাদের সহজ হবে। এই জন্যই আমি আজকে বলছি যে ধ্বনি পরিবর্তন সামান্যটুকু বা সামান্যতম যে কি করলে আমাদের ধ্বনি পরিবর্তনটার প্রতি আলোচনা আসবে। আমরা পড়বো, ধরো আমরা পড়লাম হচ্ছে সম্প্রকর্ষ বিপ্রকর্ষ বা বিভিন্ন ধ্বনি পরিবর্তন নিয়ে পরবর্তীতে আলোচনা করব, বা হচ্ছে স্বরাগম, তারপর হচ্ছে ধরো স্বরলোপ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে সেগুলো অবশ্যই বুঝতে হবে। বুঝতে পেরেছি? এগুলো হচ্ছে তোমাদের ধারণা রাখতে হবে। তারপর হচ্ছে আমরা যদি পরবর্তী পেজে চলে যাই, এখানে যদি আমরা খেয়াল করি, এখন হচ্ছে আমরা আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা আলোচনা করব। ধ্বনি পরিবর্তনের জন্য কি কি জানা দরকার এবং কেন আমরা ধ্বনি পরিবর্তন করি এবং কোন বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা দেখাই দিলাম, যে ওই ভাঙাটা তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবা। ওই ভাঙাটা যত সহজ হবে, ধ্বনি পরিবর্তন তোমাদের জন্য তত ইজি হবে। বুঝাইতে পারছি? তত ইজি হবে যে শেখার জন্য, যে এইভাবে হচ্ছে ধ্বনি পরিবর্তন হয়, বা যদি আমি এইভাবে ভাঙতে পারি তাহলে হচ্ছে ধ্বনি পরিবর্তন আমার জন্য সহজতর হবে। ওকে, আচ্ছা দেখো তোমরা, এখন আমরা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটা নিয়ে আলোচনা করব। এই কবিতাটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, এই কবিতাটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, একটু খেয়াল করো, এই কবিতাটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, সরি, আমি কিংবদন্তির কথা বলছি, এটা হলুদ দেই না, ধরো আমি কিংবদন্তির কথা বলছি। আচ্ছা দেখা যাচ্ছে? ওকে, আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহ 8ই ফেব্রুয়ারি 1934 সালে জন্মগ্রহণ করেন, 19শে মার্চ 2001 সালে মৃত্যুবরণ করেন। একজন বাংলাদেশি কবি এবং সরকারি কর্মচারী ছিলেন, অর্থাৎ তিনি সরকারি চাকরি করেছেন। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, যে ধ্বনি পরিবর্তন সামান্যটুকু ওইটা তো আমরা করলাম, কিন্তু কথা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে, যে আবু জাফর ওবায়দুল্লাহ 8ই ফেব্রুয়ারি 1934 সনে যে জন্মগ্রহণ করেন, এই সনটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। এই সনটা হচ্ছে ইম্পর্টেন্ট, 1934 সনে জন্মগ্রহণ করেন এবং 8ই ফেব্রুয়ারি, আমরা এই যে 21শে ফেব্রুয়ারির সাথে রিলেটেড করে পড়বা, অর্থাৎ রিলেটেড করে যত পড়বা তখন যে ফেব্রুয়ারি মাসে আবু জাফর ওবায়দুল্লাহ জন্মগ্রহণ করে। ওকে, আর আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটা কিন্তু অনেকটা স্বাধীনতার সাথে সম্পৃক্ত, স্বাধীনতা, ভাষা আন্দোলন এগুলোর সাথে সম্পৃক্ত। সুতরাং রিলেটেড করে পড়বা যে এই যে আবু জাফর ওবায়দুল্লাহ যে আমি কিংবদন্তির কবিতাটা লিখেছেন ওইটার সাথে রিলেটেড, এবং আবু জাফর ওবায়দুল্লাহ 8ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং 19শে মার্চ এটাও কিন্তু স্বাধীনতার সাথে সম্পৃক্ত। সুতরাং স্বাধীনতার মাস বলি না আমরা, যে 26শে মার্চ স্বাধীনতা দিবস, সম্পৃক্ত, অর্থাৎ 26শে মার্চের 7 দিন আগে জন্মগ্রহণ মানে মৃত্যুবরণ করছেন কে? করছেন হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। আবার 21শে ফেব্রুয়ারি 13 দিন আগে জন্মগ্রহণ করছেন কে?
হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। এইভাবে যখন রিলেটেড করে পড়বা তখন মনে থাকবে। অর্থাৎ এক একটা জিনিস মনে রাখার জন্য 3-4টা টেকনিক মনে রাখবে একসাথে, তাহলে দেখবা একটা টেকনিকে যদি পরীক্ষার হলে মনে না থাকে আরেকটা লেখা মানে মনে থাকবে। ওকে, তারপর দেখো আবু জাফর ওবায়দুল্লাহ, এটা তোমরা পড়লাম, একজন বাংলাদেশি কবি এবং সরকারি কর্মচারী ছিলেন। এখন কথা হচ্ছে একজন বাংলাদেশি কবি এবং সরকারি কর্মচারী ছিলেন, সরি দাঁড়াও, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, আবু জাফর ওবায়দুল্লাহ যদি আমরা জানতে চাই যে আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, যে বিস্তারিত আর কি কি জানা যায় আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে, কারণ তার সাহিত্যকর্ম রয়েছে, তার হচ্ছে তোমার কি বলে যে ওটাকে তার হচ্ছে তিনি কোথায় কোথায় কি করেছেন, কোথা থেকে পাশ করেছেন, এই বিষয়গুলো তো আমাদের অবশ্যই জানতে হবে। সেই বিষয়গুলো যদি আমরা একটু লক্ষ্য করি যে তার সম্পর্কে আমরা কি কি জানতে পারি, একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো আবু জাফর ওবায়দুল্লাহ বরিশালে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। কোথায়? বরিশালের, বরিশাল জন্মগ্রহণ করেন। বরিশাল কি? এটা হচ্ছে জেলা। বরিশাল হচ্ছে জেলা। কোথায় জন্মগ্রহণ করেন? বাবুগঞ্জ উপজেলায়। বাবুগঞ্জ উপজেলায়। এইটুকু মনে রাখলেই হয়, উপজেলার বেশি আর যাওয়া দরকার হয় না। কারণ কি? কারণ ধরো এই যে কত কবি পড়লাম, বেশিরভাগে ধরো একেবারে যদি আমরা ভিতরে গিয়ে পড়ি তাহলে দেখা যাবে যে তোমার হচ্ছে একটা গ্রাম পাবো, কিন্তু কথা হচ্ছে এই উপরের টুকু মানে দুইটা, একটা হচ্ছে উপজেলা একটা জেলা, এই দুইটা পড়লে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা বেশি। এখন যদি আমরা গ্রাম পড়তে চাই, গ্রামের নামটা আমি বলে দেবো অবশ্যই। গ্রামের নামটা হচ্ছে তোমার হচ্ছে বহেরচর ক্ষুদ্রকাঠি। ওকে, ক্ষুদ্রকাঠি গ্রামে ধরো তুমি তার তার জন্মস্থান পেয়ে যাবে, ক্ষুদ্রকাঠি। ক্ষুদ্রকাঠি, ক্ষুদ্রকাঠি হচ্ছে তার গ্রাম। এই গ্রামে তিনি হচ্ছেন জন্মগ্রহণ করেন। এই গ্রামে যে তিনি জন্মগ্রহণ করেছেন, এই গ্রামে জন্মগ্রহণ করলেও তিনি ইংরেজিতে মানে ইংরেজিতে হচ্ছে বিএ পাশ করেন। ইংরেজিতে কি করেন? ইংরেজিতে বিএ পাশ করেন, অর্থাৎ ইংরেজিতে ব্যাচেলর অফ আর্টস, অর্থাৎ ইংরেজিতে অনার্স কমপ্লিট করেন কে? এই যে আবু জাফর ওবায়দুল্লাহ। তারপর দেখো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, শিক্ষকতা করেছেন। আবু জাফর ওবায়দুল্লাহ শিক্ষকতা করেছেন কোথায়? আবু জাফর ওবায়দুল্লাহ হচ্ছে শিক্ষকতা করেছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন। এই যে যে আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন কবির শিক্ষকতা করেছেন। এখন যদি তুমি আবু জাফরেরটা আলাদা মনে রাখতে চাও, অন্য কারোটাও আলাদা মনে রাখতে চাও, একটু ডিফিকাল্ট হয়ে যায় না? কিন্তু তার থেকে তোমরা বরং মনে রাখবা যে কোন কোন কবি, কোন কোন সাহিত্যিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন, সেটা একই সাথে মনে রাখবা এবং একটু নিজে সার্চ করে পড়ার চেষ্টা করবা, বা নিজে হচ্ছে বিভিন্ন বই খুঁজে মানে পড়ার চেষ্টা করবা, তাহলে হচ্ছে মনে থাকবে। আর যদি তোমরা আমার জন্য ওয়েট করো যে ভাই তো এইভাবে দেখাই দিবে, ভাই তো এই টেকনিক ফলো করবে, টেকনিক দেখা দেওয়া ভালো, টেকনিক ফলো করাও ভালো, কিন্তু কথা হচ্ছে যখন তোমরা এই যে একই সাথে আবার নিজের একটি চেষ্টা করবা তখন হচ্ছে ভালো মনে থাকবে। এখন কথা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্যকর্ম তো অবশ্যই রয়েছে, তিনি বিভিন্ন সাহিত্যকর্ম করেছেন। এখন সেই সাহিত্যকর্মগুলো আমরা কিভাবে মনে রাখবো? ধরো আবু জাফর ওবায়দুল্লাহ বিভিন্ন কাব্যগ্রন্থ লিখেছেন, হ্যাঁ, বিভিন্ন কাব্যগ্রন্থ লিখেছেন। আমার এর জন্য ধরো এই যে যে এই কারণে ধরো ছন্দের ব্যবহার, দুইটা জিনিস একই সাথে শেখা যায়। ধরো সাপোজ একটা জিনিস শেখা যায় হচ্ছে ছন্দ দিয়ে, কি দিয়ে? ছন্দ ব্যবহার করে, গল্প ব্যবহার করে। ধরো আমি তোমাদের একটা গল্প লিখে দিলাম, এখন এই গল্প দিয়ে তোমরা সাহিত্যকর্ম মনে রাখতে পারলে। আবার অনেকে কি করবে? সরাসরি মুখস্থ করবে, সরাসরি মুখস্থ করবে। দুইটাই ভালো, আমি মনে করি সরাসরি মুখস্থ করা ভালো, আবার গল্পও মনে রাখা ভালো। তার মানে কয়টা টেকনিক তুমি জানলা, একই সাথে দুইটা টেকনিক তুমি জানলা। অর্থাৎ একটা টেকনিক যদি সরাসরি মুখস্থ তোমার মনে না থাকে, পরীক্ষার হলে তুমি যদি তখন মনে করতে না পারো, তখন তুমি অবশ্যই গল্পের টেকনিকটা কাজে লাগাতে পারো। সুতরাং একই সাথে দুইটা জিনিস মনে রাখা ভালো। তারপর আমরা আমি পার্সোনালি যখন পড়তাম তখন গল্প আগে, সরি, যখন আগে হচ্ছে সরাসরি যেটা হচ্ছে মেন পাঠ্য বই দেওয়া থাকতো সুন্দরভাবে সেটা মুখস্থ করতাম, তারপরে আবার কিছু ছন্দ বা কিছু গল্প, কিছু কাহিনী কিছু দিয়ে যুক্ত করে হচ্ছে আবার একটা আলাদা নিয়ম বানাতাম যাতে আরো বেশি মনে থাকে। এখন ধরো আমি একটা কাব্যগ্রন্থ মনে রাখার জন্য লিখলাম হচ্ছে আমার, ধরো আমার কিছু সময়, আমার কিছু সময়, আমার কিছু সময় বা কখনো কখনো, বা কখনো, বা কখনো কখনো, আমার কিছু সময় বা কখনো কখনো সাহসী পুরুষের মতো। কিসের মতো? সরি, কিসের মতো? সাহসী পুরুষের মতো। কিছু সময় সাহসী পুরুষের, সাহসী পুরুষের মতো বৃষ্টিতে। কোথায়? বৃষ্টিতে। বৃষ্টিতে কমলার চোখে, কমলার বা কমলির চোখে,
কমলির একটা মেয়ে, কমলিকে একটা মেয়ে, কমলির চোখে 7 বার হারাতে, 7 বার, 7 বার হারাতে, 7 বার হারাতে, 7 বার হারাতে বা তাকাতে ইচ্ছা করে, বা তাকাতে ইচ্ছে করে, বা তাকাতে ইচ্ছে করে। এইটা হচ্ছে তার কাব্যগ্রন্থ। তো মেন পাঠ্য বই যেই কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো মনে রাখার একটা টেকনিক। এখন তোমরা হচ্ছে মেন পাঠ্য বই যে কাব্যগ্রন্থ রয়েছে সেগুলো অবশ্যই সরাসরি মুখস্থ করবা প্রথম, তারপর হচ্ছে এই টেকনিকটা ফলো করবা। এই টেকনিকটা ফলো করার ফলে কি হবে, তখন তোমাদের হচ্ছে 2টা অপশন থাকবে মনে করার, তখন তোমরা ইজিলি সেটা মনে করতে পারবা। এখানে দেখো আমি লিখলাম আমার কিছু সময় বা কখনো কখনো সাহসী পুরুষের মতো। সাহসী পুরুষের মতো কি হচ্ছে তোমার হচ্ছে বৃষ্টিতে কমলির চোখে 7 বার হারাতে বা তাকাতে ইচ্ছে করে, 7 বার হারাতে বা তাকাতে ইচ্ছে করে। এখন বৃষ্টিতে 7 বার, দেখো তার কাব্যগ্রন্থ কি কি আছে এখান থেকে যদি আমরা দেখি, একটু লক্ষ্য করি যে তার কাব্যগ্রন্থ কি কি আছে। এখন দেখো এই যে আমার কিছু সময়, এই যে যে আমার কিছু সময় লিখলাম, এখান থেকে আমার সময় কাব্যগ্রন্থ তোমরা পেয়ে যাবে। কি পেয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে হচ্ছে আমার সময়, আমার সময় কাব্যগ্রন্থ তোমরা হচ্ছে পেয়ে যাবে, আমার সময় কাব্যগ্রন্থ তোমরা পেয়ে যাবে। আবার লিখলাম হচ্ছে ধরো কখনো কখনো, এই যে কখনো কখনো থেকে তোমরা পেয়ে যাবে কোন কাব্যগ্রন্থ, কখনো কখনো থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে ধরো আমি বললাম কখনো রং, কখনো আহ আহ, কি বলে এটাকে, কখনো রং একটা আছে কি জানো, কখনো রং, আর তারপর আছে হচ্ছে কখনো, এটা দেখে নিও তোমরা পাঠ্য বই থেকে, কখনো রং আর একটা কি জানো আছে কখনো, এই নিয়ে। তারপরে তোমাদের যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে কি আছে, এই যে সাহসী পুরুষের মতো, এই যে সাহসী পুরুষ, আচ্ছা দেখো আমার কিছু সময় বা কখনো কখনো সাহসী পুরুষের মতো, সাহসী পুরুষরাই অর্থাৎ যারা একটু সাহসী হয় তারাই হচ্ছে বৃষ্টিতে ভিজে একটা নারী যাইতেছে, ধরো এই যে কমলি হচ্ছে একটা নারী, এই নারী যাইতেছে তার দিকে সাহসী পুরুষরাই হচ্ছে তাকাতে পারে, বুঝতে পারছো, মানে এটা মনে রাখার জন্য একটা ফাইজামো আর কি। যাই হোক, সাহসী পুরুষের মতো বৃষ্টিতে কমলির চোখে 7 বার হারাতে বা তাকাতে ইচ্ছে করে। এখন দেখো এই সাহসী পুরুষ থেকে কি আছে, সাহসী পুরুষ থেকে ধরো সাহসী বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, এই যে আছে না এই যে সাহসী পুরুষের মতো বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। তারপর দেখো কমলির চোখে, এখানে হচ্ছে তোমরা এটা থেকে মনে রাখবা কমলির চোখ, মানে সরি কমলের চোখ না কমলির চোখ যেটাই হোক, কমলের চোখ, কমলের চোখ এবং সাত এখান থেকে মনে করো 7 নরীর হার, এই যে হারার থেকে হার, আর এখান থেকে 7 নরীর হার, বা এই যে নারী লিখছি না, এই যে নারী লাগে রিলেট করে 7 নরীর হার, এটাও হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর হচ্ছে একটা কাব্যগ্রন্থ। বা তাকাতে ইচ্ছে করে, ওকে, এই তাকাতে এটা হচ্ছে অতিরিক্ত ব্যবহার করেছি শুধুমাত্র তোমাদের মনে রাখার জন্য, সুতরাং এটা তোমরা ব্যবহার করতে পারো। আশা করি এটা উঠানো হয়ে গেছে। এখন যদি আমরা একটু খেয়াল করি যে আবু জাফর ওবায়দুল্লাহ জীবনে কি কি করেছেন, জীবনে কি কি করেছেন সেই যদি আমরা যাই, তিনি ধরো একটা পুরস্কার পেয়েছিলেন 1979 সালে, 1979 সালে কি পেয়েছিলেন পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার পান 1979 সালে, বাংলা একাডেমি পুরস্কার পান। এই আবু জাফর ওবায়দুল্লাহ বাংলা একাডেমি 1979 সালে যে পুরস্কারটা পান সেটা হচ্ছে পান হচ্ছে কিসের জন্য, পান হচ্ছে এই যে স্বাধীনতা, ভাষা আন্দোলন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি হচ্ছে কবিতা লেখেন সেই জন্য, এই যে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। তারপর আমরা যদি বলি যে আবু জাফর ওবায়দুল্লাহ 21শে পদকেও ভূষিত হন, কিসের জন্য হচ্ছে সেটাও হন এই কারণে রাষ্ট্রভাষা আন্দোলন এবং হচ্ছে বাঙালির ঐতিহ্য ইতিহাস তুলে ধরার জন্য 21শে পদকেও তিনি ভূষিত হন। কিন্তু এটার তারিখটা তোমাদের মেন বইতে নাই, কিন্তু কথা হচ্ছে যেটা নাই মেন বইতে সেটা আসার সম্ভাবনা ভার্সিটির হচ্ছে তোমার মানে যেটা বলে যে ভার্সিটি অ্যাডমিশনে আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু 21শে পদক পান এবং এই বাংলা একাডেমি পুরস্কার পান, এই দুইটা জিনিস অবশ্যই তোমরা মনে রাখবে। 2001 সালের 19শে মার্চ তিনি মৃত্যুবরণ করেন, এই জিনিসটা তো আমরা আগেই পড়েছি, কিন্তু কথা হলো তার একটা তিনি জীবনে একটা মন্ত্রীর পদও পালন করেন, সেটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়েও তিনি ছিলেন, অর্থাৎ কৃষি মন্ত্রণালয়েও একটা সময় তিনি দায়িত্ব পালন করেছেন, কৃষি মন্ত্রণালয় অর্থাৎ হচ্ছে এই যে এখানে দেখবা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি মধ্যে কবিতার মধ্যে কিন্তু কৃষকদের নিয়েও কথা বলা হয়েছে, এবং কৃষকদের নিয়ে এটার সাথে রিলেট করে পড়বা যে তিনি জীবনে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, এইভাবে রিলেটেড করে পড়বা। এখন যদি আমরা আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটার দিকে সরাসরি চলে যাই, ধরো আমরা চলে গেলাম আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটায় সরাসরি। এখন একটু লক্ষ্য করি আমরা, একটু লক্ষ্য করি আমরা যে এতক্ষণ এই যে এত আলোচনা করলাম, ধরো তোমাদের কমেন্টে এখন বেশিরভাগই দেখাচ্ছে, আচ্ছা তোমরা কি বুঝতে পারছো এই যে এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলো কি বুঝতে পারছো, কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও, কুইক
ফার্স্ট ফার্স্ট জানাও তাড়াতাড়ি, তোমরা কি বুঝতে পারছো? তাড়াতাড়ি জানাও। আচ্ছা দেখো, আমরা আমি কিংবদন্তির কথা বলছি, এই যে আমি কিংবদন্তির কথা বলছি, এই জিনিসটা যদি তোমরা বইতে দেখতে যাও, ধরো আমরা এখানে রং বদলালাম, হ্যাঁ, আমি কিংবদন্তি, এই কিংবদন্তি শব্দটার অর্থ তোমরা বইতে পাবা হচ্ছে জনশ্রুতি। কি পাবা? জনশ্রুতি, অর্থাৎ লোকমুখে শোনা কথা, এরকম কিছু বোঝায়। কিন্তু আমি এখানে তোমরা অবশ্যই মনে রাখবা কিংবদন্তির অর্থ এখানে নানান ভাষায় ব্যবহৃত হয়েছে, কিন্তু আমি তোমাদের তিনটা জিনিস দিলাম। অর্থাৎ কিংবদন্তি দ্বারা বোঝানো হয়েছে যারা হচ্ছে স্বাধীন, অর্থাৎ হচ্ছে যারা বিভিন্ন আন্দোলন, বিভিন্ন বিভিন্ন আন্দোলন আন্দোলন বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে। 2 নম্বরে যেটা ব্যবহৃত হয়েছে কিংবদন্তি, সেটা হচ্ছে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের কিংবদন্তি হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। দেশের জন্য কি করেছে? দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, দেশের জন্য ত্যাগ করেছে। আরেকটা জিনিস করেছে, তারা কি করেছে? ধরো এই কিংবদন্তিরা আমাদের জীবনেও প্রভাব ফেলেছে। কি করেছে? আমাদের জীবনেও আমাদের বর্তমান জীবনেও অবদান রেখেছে। আমাদের জীবনেও বর্তমান সময়ে অবদান রেখেছে। আচ্ছা, অর্থাৎ বর্তমানে আমরা যে সুন্দর জীবন উপভোগ করছি, ফ্রিডম, অর্থাৎ আমরা যে বলি না যে আমরা স্বাধীন একটা জীবন উপভোগ করছি, এটাও কিন্তু তাদেরই আছে, তাদের সংগ্রাম, তাদের আত্মত্যাগ রয়েছে। এখন এই যে তাদের আত্মত্যাগের ফলে, অর্থাৎ এই কিংবদন্তির কথা বলছি, কিংবদন্তি বলতে আমাদের দেশে যত কিংবদন্তি এসেছে, অর্থাৎ আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য যাদের অবদান রয়েছে সকলকে একত্রিত করে হচ্ছে কিংবদন্তি বুঝিয়েছে। যদিও তোমরা এটা বইতে শুধু বাবা জনশ্রুতি। যাই হোক, তারপর দেখো তাদের কথাই হচ্ছে কে বলেছে? আবু জাফর ওবায়দুল্লাহ এই কিংবদন্তিদের কথাই বলেছে। তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা দেখো, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। কাদের কথা বলছি? পূর্বপুরুষের কথা। পূর্বপুরুষ কারা? পূর্বপুরুষ হতে পারে আমার বাপ দাদা, হ্যাঁ, বাপ দাদা বা বাবা দাদা, যেটাই হোক, বাপ দাদা, তারপর হচ্ছে সেই দাদার পিতা, তারপর হচ্ছে দাদার পিতা, তারপর হচ্ছে দাদার পিতার পিতা, এরকম যত যাবে, অর্থাৎ তারা কি আমাদের জীবন, আমাদের আগে, আমাদের প্রজন্মের পর প্রজন্ম কেটে যাবে, যারা এসেছিল তারা আমাদের কি? তারা হচ্ছে আমাদের পূর্বপুরুষ। তার করতল মানে কি? হাতের তালুতে ছিল পলিমাটির সৌরভ, মানে কি? ঘ্রাণ ছিল, গন্ধ ছিল। কি গন্ধ? অর্থাৎ পরিশ্রমের গন্ধ ছিল। তার হাতে কি ছিল? তার হাতে ছিল হচ্ছে পরিশ্রমের গন্ধ। পরিশ্রমের, আমরা যদি খেয়াল করি, কি ছিল? পরিশ্রমের গন্ধ ছিল। অর্থাৎ পরিশ্রম করার ফলে, অর্থাৎ যে কাদামাটি ধরার ফলে বা পরিশ্রম করার ফলে যে গন্ধটা হয় না, সেটা বুঝাইছে যে তার করতলে, তার হাতের তালুতে ছিল পলিমাটির যে সৌরভ, সেটা। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এই যে তার পিঠে কি ছিল? রক্তের জবার, মানে হচ্ছে, মানে রক্ত যখন শরীর, মানে ধরো অনেক রক্ত যখন একজন মানুষের শরীর থেকে বের হয়, তখন দেখবো সেটা একটা ফুলের সাথে তুলনা করা হয়, সেই জন্য রক্ত জবা বলা হয়েছে। যাই হোক, কিন্তু তার পিঠে বলতে কি, যেটা কৃষকরা পরিশ্রম করে, তার পিঠে কিন্তু রোদ্রে পুড়ে যায়। ওই রোদ্রে পোড়ার সাথে তুলনা করা হয়েছে, যে রোদ্রে পোড়ার সাথে তুলনা করেছে যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কিন্তু এটাকে আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে যে তিনি শোষিত হয়েছেন। তিনি কি হয়েছেন? শোষিত হয়েছেন। এই জিনিসটাও বোঝায়, তিনি শোষিত হয়েছেন, এই জিনিসটাও এখানে বোঝায়। তারপরে আছে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। অতিক্রান্ত পাহাড়ের কথা হচ্ছে, যেমন হচ্ছে যা ভেদ করা কঠিন, বা হচ্ছে যেগুলো মানে মানে চলতেই থাকে, যেতেই থাকে, এরকম বোঝাইছে। পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, অর্থাৎ জীব জন্তুদের কথা বলতেন, এবং হচ্ছে বন জঙ্গল এগুলোর কথাও তিনি, বন জন্তু এগুলোর কথাও তিনি
বলতেন। কে বলতেন? আমাদের হচ্ছে পূর্বপুরুষ, কিংবদন্তি, অর্থাৎ আমাদের যে আগে গত যে প্রজন্ম, অর্থাৎ যারা মৃত্যুবরণ করেছেন। তারপর হচ্ছে পতিত জমি এবং আবাদের, অর্থাৎ যেই আমার আবাদ মানে চাষ করা, যে পতিত জমি আবাদের কথা বলতেন, অর্থাৎ আমাদের এই যে যত জমির সময় পড়ে রয়েছে ওইগুলো যে চাষাবাদ করে না, ওইগুলোর কথা বলতেন। কিন্তু এখানে হচ্ছে একটা ভাবানুবাদ হিসেবে ব্যবহৃত হয়েছে। পতিত জমি বলতে আমাদের অলস মস্তিষ্ক, এই অলস মস্তিষ্ক আছে না, যে আমরা কাজ করতে চাই না, আমরা পরিশ্রম করতে চাই না, আমরা হচ্ছে যুদ্ধ করতে চাই না, আমরা যে এতটা অলস, সরকারের বিরুদ্ধে যে ধরো আওয়ামী লীগ সরকার 17 বছর টিকে রয়েছে, আমরা আন্দোলন করি নিয়ে দেখে তো আগে টিকে রয়েছে, বা আমরা ওরকম কিছু করতে চাইনি, অলস ছিলাম, এই যে আমরা পরিশ্রম করতে জানি না, আমরা প্রতিবাদ করতে জানি, এটাই বলেছে। যে পতিত জমি বলতে বোঝানো হয়েছে যে আবাদের কথা বলতেন, যে আমাদের কঠোরতা, আমাদের যুদ্ধের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার যে বিষয়টা, ওটাই একসাথে তুলিয়ে ধরেছেন। তারপর হচ্ছে তিনি কবি এবং কবিতার কথা বলতেন, অর্থাৎ হচ্ছে তিনি কবি হতে উৎসাহিত করতেন। কিভাবে উৎসাহিত করতেন? ধরো মানে কবি বলতে এখানে এটাও কিন্তু একটা প্রতিবাদের ভাষা, যে তিনি হচ্ছে কবিকে বলা হচ্ছে একটা যিনি প্রতিবাদ করেন, এরকম যিনি প্রতিবাদ করেন। আর হচ্ছে আর আর কবিতা বলতে হচ্ছে প্রতিবাদের একটা ভাষা, প্রতিবাদের একটা ভাষা, এটা বোঝানো হয়েছে। সুতরাং আমরা এটা মনে রাখবো। তারপরের যদি আমরা চলে যাই, তার পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পারবো জিহ্বায় উচ্চারিত জিহ্বায় উচ্চারিত জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। অর্থাৎ হচ্ছে আমাদের, আমরা যা উচ্চারণ করি, আমরা যে কথা বলি, আমাদের যে ভাষা, আমরা যেই প্রতিবাদের তো ভালো অনেক ভাষা হয়, স্লোগান হয়, নানান রূপ হয়। এই যে যে আমরা স্লোগান দিই, আমরা হচ্ছে গ্রাফিতি লিখি, আমরা যেই হচ্ছে কি বলে, যে আমরা যে প্রতিবাদের জন্য বিভিন্ন কথাবার্তা বলি, এইগুলো প্রতিটি হচ্ছে সত্য শব্দ কবিতা, প্রতিটি অবশ্যই কবিতা। এবং তিনি সেটা জোরের উপর বলেছেন, কর্ষিত জমি, অর্থাৎ অর্থাৎ যেই জমিতে ফসল ভালো হয় বা চাষাবাদ ভালো হয়, প্রতিটি শস্য দানা কবিতা। অর্থাৎ হচ্ছে ওই যে আমাদের যে কর্ষিত জমি বলতে এখানে বোঝানো হয়েছে যেই অর্থাৎ পরিশ্রমী, পরিশ্রমী বা হচ্ছে প্রতিবাদী মনকে বোঝানো হয়েছে। পরিশ্রমী, এটা ভাবানুবাদ বুঝবা, পরিশ্রমী বা প্রতিবাদী মনকে বোঝানো হয়েছে। প্রতিবাদী মন অর্থাৎ যেই মন পরিশ্রম করতে জানে, যেই মন যুদ্ধ করতে জানে, যেই মন অন্যায়ের প্রতিবাদ করতে জানে, তার থেকে নির্গত, সেই মস্তিষ্ক থেকে নির্গত, সেই মাথা থেকে নির্গত বা হচ্ছে মুখ দিয়ে বের হওয়া প্রতিটি প্রতিটি হচ্ছে শব্দ কবিতা, এটাকে শস্যদানার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ দুই ধরনের কবিতা আছে, একটা হচ্ছে আক্ষরিক, আরেকটা হচ্ছে ভাবানুবাদ। যেমন আমরা যদি বলি যে আক্ষরিক মানে কি, অর্থাৎ যেটা লাইনে লাইনে আছে ওইটাই বোঝায়, কিন্তু ভাবানুবাদ মনে হচ্ছে লাইনে লেখা আছে একটা, কিন্তু ওইটা ভেবে বের করতে হয় যে কি লেখা হয়েছে, আসলে কবি কি বোঝাতে চেয়েছেন সেটা বের করতে হয়। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, অর্থাৎ হচ্ছে সে বিপদের সম্মুখীন হবে, এটা বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? সে বিপদের সম্মুখীন হবে, এটা বোঝানো হয়েছে। তারপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, পরবর্তী যদি পৃষ্ঠায় আমরা চলে যাই, তাহলে দেখতে পারবো যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্ত বলতে হচ্ছে পরিবেশ, তারপর হচ্ছে মানে ভালো পরিবেশ। এখানে বোঝানো হয়েছে কেমন, যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ যারা হচ্ছে ধরো প্রতিবাদের ভাষা শুনতে জানে না, যারা হচ্ছে ধরো প্রতিবাদ করতে জানে না, তারা কি হবে, মানে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে, সেটা মানে বোঝানো হয়েছে। যে পরিবেশে শান্তিতে থাকতে পারবে না, অর্থাৎ মানে এই যে পরিবেশে, আমরা যদি বলি পরিবেশে শান্তিতে থাকতে পারবে না, ওইটা হচ্ছে হিসেবে বুঝে, পরিবেশে শান্তিতে শান্তিতে থাকতে পারবে না, এটা হিসেবে বোঝানো হয়েছে। কি এই যে যে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, অর্থাৎ বঞ্চিত মানে কি, অর্থাৎ হচ্ছে আহ কিছু না পাওয়া বা হচ্ছে কিছু থেকে বঞ্চিত হয়, এরকম বোঝায়। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, অর্থাৎ আজন্ম পরাধীন থেকে যাবে। কি থেকে যাবে? পরাধীন থেকে যাবে। এটা কে বলেছে? এইগুলো কিন্তু কবির ভাষা। এগুলো কার ভাষা? এগুলো হচ্ছে কবির ভাষা। আমরা একটু খেয়াল করি, দাঁড়াও, এগুলো হচ্ছে কবির ভাষা। সে আজন্ম কৃতদাস থেকে যাবে, অর্থাৎ আজন্ম পরাধীন থেকে যাবে। সে হচ্ছে, সে কি হবে? পরাধীন থাকবে। সে শোষিত হবে, সে শোষিত হবে, লাঞ্ছিত হবে, সে লাঞ্ছিত হবে, এটা মাথায় রাখবা। তারপরে যদি আমরা তার পরবর্তী পৃষ্ঠায় আমরা যদি চলে যাই, তাহলে দেখতে পাবো, তার পরবর্তী পৃষ্ঠায় ধরো আমরা চলে গেলাম, এখানে দেখো আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। অর্থাৎ প্রতিবাদও কিন্তু একটা স্বপ্নের মতো। আমি যে একটা প্রতিবাদ করব তার জন্য কিন্তু হয়, তার জন্য কিন্তু হচ্ছে সেই জিনিসটা থাকতে হয়, সেই আগ্রহটা থাকতে হয়, এটাই বোঝানো হয়েছে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, অর্থাৎ যেটা আমাদের চাওয়া, যেটা আমাদের পাওয়া, যেটা আমরা চাই, পাইতে চাই, যেটা আমরা চেয়ে থাকি, সেটা
উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, অর্থাৎ নতুন কিছু, অর্থাৎ উনুনের আগুনে আলোকিত প্রতিটি উজ্জ্বল জানালার কথা। উনুনের আগুন দেখবা হচ্ছে ওই যে আগেকার দিনে হচ্ছে কি করতো, মানে ধরো যে আগুন জ্বালাতো না, আগুন জ্বালানোর পর কিন্তু চারপাশ আলোকিত হয়ে যেত। ওইটাই একটু কল্পনা করেছেন যে কবি, যে উনুনের আগুনে আলোকিত জানালা মানে নতুন সূর্য বা হচ্ছে তোমার হচ্ছে নতুন কিছুর আশা ভাবনার কথা বলেছেন কে? কবি বলেছেন। তার পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন প্রবাহমান, কার কথা বলতেছেন এইটা একটু লক্ষ্য করো, একেবারে এইভাবে লক্ষ্য করো। আমি আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও ক্লাসের মাঝে আমাকে বের হয়ে যাওয়া লাগবে, চার্জেই হচ্ছে। আচ্ছা, যার ফোনে চার্জ নাই একজন বলেছে, আচ্ছা একজনে বলছে কালার চেঞ্জ। আচ্ছা সবুজ কালার কোন কালার দিব বলো? তোমরা আজকে যেই কালার পছন্দ করো ওই কালার ইউজ করো, বলো কোন কালার দেব, বলো কোন কালার, কোন কালার দেব বলো? বলো কোন কালার দেব? তোমরা আজকে যে কালার দিতে বলবো ওই কালারেই, তাড়াতাড়ি জানাও। আরেকটা কথা, সেটা হচ্ছে এই কালার আর হচ্ছে এই কালার, এই দুইটার মধ্যে কোন বানানটা সঠিক সেটা বলো, ঠিক আছে? বাংলা টিচার একটু ইংলিশ মজা করলাম। যাই হোক, কোন কালার দেব এবং কেন দেব? পিঙ্ক। এই পিঙ্ক মেয়েদের আর পিঙ্ক গেল না, যে পিঙ্ক কি কারণে আল্লাহ জানে আর মাহবুব জানে। মেয়েদের পিঙ্ক আর ছেলেদের ব্লু নাকি নীল? আচ্ছা গোলাপি, যেটা বেশি আসবে সেটাই বুঝাবো। আচ্ছা একজনে বলতেছে হচ্ছে কালার ঠিক, COLOUR এই কালার ঠিক, আরেকজনে বলতেছে COLOR এই কালার ঠিক। এই দুইটা শব্দই ঠিক, আসলে বুঝতে পারছো? এই দুইটাই ঠিক, দুইটা বানানই ঠিক। আচ্ছা বেশিরভাগ পিঙ্ক আসতেছে যেহেতু মেয়েরা ক্লাস করতেছে, কিন্তু সবুজই ইউজ করবো, যদি মাঝে মাঝে ভালো লাগে ব্লু কালার ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তারপরে দেখো আমি আমার মায়ের কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি বলতে বোঝানো হয় কিন্তু দেশমাতৃকাও বোঝানো হয়, আবার নিজের মাকেও বোঝানো হয়, কিন্তু এখানে কবি ভাবানুবাদ হিসেবে দেশকে বুঝিয়েছেন। তারপর হচ্ছে তিনি বলতেন প্রবাহমান নদী, যে সাঁতার জানে না দেখবা হচ্ছে যারা মানে যখন আমরা মনে করো সাঁতরাতে বেশি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু আমরা পিছন দিকে করে সাঁতার কাটি। সেটাই বলেছেন যে অনেক সময় যারা সাঁতার জানে না যদি প্রবাহমান হয় তখন কিন্তু এরকম ভাবে একটু হাত ছাত একটু করলেই কিন্তু অনেকটা ভেসে থাকা যায়, ওইটা বলেছে। যে তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা প্রবাহমান নদী বলতে এখানে বোঝানো হয়েছে, প্রবাহমান বলতে এই যে নদীর পরিশ্রমকেও কিন্তু তিনি কল্পনা করেছেন, অর্থাৎ যেই নদী শান্ত থাকে না, যেই নদী প্রতিবাদ করে, অর্থাৎ এইটাও কিন্তু বুঝতে হবে তিনি কোন জায়গায় নিজের প্রতিবাদটার কথা বলেছেন। আচ্ছা, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, অর্থাৎ যে কবিতা শুনতে জানে না সে ওই নদীতে ভাসতেও জানে না। অর্থাৎ ওই নদী বলতে কি, ওই নদী বলতে বোঝানো হয়েছে যে প্রতিবাদ যেখানে হয়, যেখানে পরিশ্রমের দুনিয়া, যেখানে হচ্ছে তোমার হচ্ছে মানে সুন্দরভাবে ফ্রিডম আছে, সেখানে বাঁচতেও পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, অর্থাৎ সে সুন্দর স্বাভাবিক অর্থাৎ হচ্ছে সকলের মধ্যে জীবনযাপনও করতে পারে না। কারা? যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ যে এই ভাষাগুলো অর্থাৎ প্রতিবাদের ভাষাগুলো বোঝে না। এই যে কবিতা শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না, এগুলো কিন্তু বারবার আছে এবং এগুলো মাথায় রাখবা, ওকে? তারপরে যদি আমরা চলে যাই, তারপরে যদি আমরা চলে যাই, খেয়াল করো, খেয়াল করো, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। অর্থাৎ নিজেদের ইতিহাস, নিজেদের ঐতিহ্য, নিজেদের ইতিহাস, নিজেদের ঐতিহ্য, নিজেদের ত্যাগ, নিজেদের সংগ্রাম, এগুলো সে করতে পারে না। ইতিহাসের আলোচনা হোক সেটা তিনি কার কাছ থেকে জানতে পারে না, নিজের মায়ের কাছ থেকে জানতে পারে না। সংগ্রামের
আলোচনাও তিনি কি করতে পারেন না, মায়ের কাছ থেকে জানতে পারেন না। এখানে দুইটা, এই যে মায়ের কাছ থেকে গল্প সন্তান, এই মা কিন্তু দেশমাতৃকাও হতে পারে, আবার এই মা কিন্তু নিজের মাও হতে পারে। এখন কিভাবে বুঝবা, এইটা একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটাই বুঝাইছে কবি, অর্থাৎ নিজের মায়ের থেকে নিজেদের ইতিহাস জানতে পারে না, আবার মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, অর্থাৎ নিজের দেশে স্বাভাবিকভাবে জীবনযাপনও করতে পারে না, এই জিনিসটাও বোঝায়। তারপর আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। অর্থাৎ কিংবদন্তি বলতে পূর্বপুরুষ, পূর্বপুরুষ বলতে কারা, যারা ব্রিটিশ আমলে ছিল, পূর্বপুরুষ বলতে কারা, যারা পাকিস্তান আমলে ছিল, পূর্বপুরুষ বলতে কারা, ব্রিটিশ, পাকিস্তান, বা হচ্ছে ধরো সালতানাত, বা হচ্ছে ধরো যত যত জনদের দ্বারা আমরা শাসিত হয়েছি, মুঘল হোক যেটাই হোক, তাদের কথা বলছে, যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যারা কিংবদন্তি ছিল, যারা সেগুলো শোষণ করেও তাদের সেই সংগ্রাম, তাদের যে ত্যাগ, সেগুলোর বিরুদ্ধে তারা তখনকার যুগে প্রতিবাদ করেছে, এটাই বুঝাইছে হচ্ছে কবি, যে আমি কিংবদন্তির কথা বলছি। তার পরবর্তীতে যদি আমরা চলে যাই, আমরা দেখতে পাবো যে আমি বিচলিত স্নেহের কথা বলছি। কি বলছে? বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। এই যে বিচলিত স্নেহ বা উৎকণ্ঠার কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, অর্থাৎ হচ্ছে তখনকার, যেহেতু শেষ করে যাব, আপনারা একটু খেয়াল করেন, আমি বিচলিত স্নেহের কথা বলছি। আমরা আগে বলেছি উৎকণ্ঠা প্রকাশ পায় আমাদের, মানে কবি বোঝাতে চেয়েছেন, আবু জাফর ওবায়দুল্লাহ বোঝাতে চেয়েছেন যে নানান ত্যাগ তিতিক্ষা, এই কবিতার মাধ্যমে ত্যাগ তিতিক্ষা বোঝাতে চেয়েছেন। ত্যাগ হতে পারে সেটা ধরো সংগ্রাম বোঝাতে চেয়েছেন। কাদের সংগ্রাম? আমাদের হচ্ছে পূর্বপুরুষের। কাদের? পূর্বপুরুষের। এখন পূর্বপুরুষ কারা? পূর্বপুরুষ আমাদের বাপ দাদার প্রজন্ম, যারা ব্রিটিশ, পাকিস্তান বা অন্যান্য শাসকদের দ্বারা শোষিত হয়েছেন, তাদেরকে বোঝানো হয়েছে। এটা আমরা পড়েছি। এখন আমরা যদি একটু খেয়াল করি, যে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, এটা একটা সিম্বলিক হিসাবে নেওয়া হয়েছে, যে তারাও তো তাদের লাইফ স্যাক্রিফাইস করেছে, অর্থাৎ মেয়েদেরও তো একটা অবদান আছে তাদের জীবনে। মানে আমাদের সংগ্রাম, ত্যাগ তিতিক্ষার যে একটা প্রহর আমরা আগে পেরিয়ে এসেছি, সেখানে আমাদের যে মা বন্ধুর একটা ত্যাগ তিতিক্ষা আছে, সেটা ভাবানুবাদ হিসেবে ওখানে প্রকাশ পেয়েছে। আমি আমার ভালোবাসার কথা বলছি, অর্থাৎ ধরো আমরা বাস্তব জীবনে অনেকের সাথে জুড়ে থাকি, যেমন আমার বাবা মা আছে, হ্যাঁ, বাবা মা আছে, ভাই বোন আছে, তারপর হচ্ছে আত্মীয় স্বজন আছে। এই আত্মীয় স্বজনের সাথে আমাদের কি আছে? মায়া কাজ করে, তাদের জন্য মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে। এই যে যে কবিতা, কবি এখন নতুন একটা ধারা শুরু করবেন, যে আমি আমার ভালোবাসার কথা বলছি। সেই ভালোবাসা কার প্রতি? যে ভালোবাসা দিলে মা মরে যায়। এখানে দুইটা জিনিস মনে রাখবা, এই মা দ্বারা একটা হচ্ছে দেশ, বা একটা হচ্ছে দেশমাতৃক, আর একটা হচ্ছে নিজের মা। এখন নিজের মা, অর্থাৎ আমি যদি আমার আত্মীয় স্বজনের উপর ভালোবাসা দেখাতে চাই, আমি আমার ভাই বোনের প্রতি ভালোবাসা দেখাতে, অর্থাৎ নিজের স্বার্থ দেখলে, যদি আমি নিজের স্বার্থ দেখি, তাহলে কি হবে? ভালোবাসা দিলে নিজের স্বার্থ দেখা কিসের জন্য? নিজের স্বার্থ দেখা হচ্ছে আমি সেই স্বার্থের প্রতি মায়া আছে, সেই স্বার্থের প্রতি কি আছে? ভালোবাসা আছে। তার জন্য যদি আমি আমার নিজের স্বার্থ দেখি, তাহলে কি হবে? মা মরে যায়, অর্থাৎ আমার দেশ মাতৃকার ক্ষতি হবে, তার ক্ষতি হবে, তার ধ্বংস হবে। সেই জন্য বলছে যে ভালোবাসা দিলে মা মরে যায়। কোন ভালোবাসা দিলে? নিজের স্বার্থ দিলে, নিজের স্বার্থ, নিজের সংগ্রামের, যদি শুধু আমার ব্যক্তিগত স্বার্থই বুঝি, তাহলে আমার দেশ মাতৃকা মরে যায়, এটা বোঝানো হয়েছে ভাবানুবাদ হিসাবে। আচ্ছা, বিচলিত মানে আপনজনের উৎকণ্ঠা, হ্যাঁ ওটা বলছি, যে উৎকণ্ঠা আপনজনের, বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। আচ্ছা, যারা যারা লাইভে যুক্ত হওয়া নাই, তাড়াতাড়ি যুক্ত হও। আর যারা পরবর্তী রেকর্ড ক্লাস করতেছো, তারা অবশ্যই বুঝে বুঝে, প্রতিটা লাইন বুঝে বুঝে পড়বা, যখন শব্দার্থ আসবে তখন খুব সহজেই উত্তর দিতে পারবা, সেটা যে কোনো ভার্সিটির এক্সামে হোক না কেন। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে ধরো আরো যদি আমরা একটু বিস্তারিত বিশ্লেষণ করতে যাই, এখান থেকেই আমরা বিশ্লেষণ করতে গেলাম, ধরো সাপোজ কি বিশ্লেষণ করতে পারি, ধরো এখানে বুঝাইছে হচ্ছে আমাদের প্রতিকূল পরিবেশ পার হয়ে আসতে হয়। কি করতে হয়? আমাদের জীবনের বাস্তব প্রতিকূল জীবন কি করতে হয়? পার হয়ে আসতে হয়। কাদের? কিংবদন্তি কারা? কিংবদন্তি হচ্ছে যারা ত্যাগ তিতিক্ষা করেছেন, সংগ্রাম করেছেন। এই লাইনটা কিন্তু বারবার আসছে, এটা কিন্তু মনে রাখবা। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে পরিবারকে ভালোবাসার গণ্ডিতে আবদ্ধ থাকবো না, অর্থাৎ আমরা যদি পরিবার বললাম, আত্মীয় স্বজন বললাম, ভাই বোন বললাম, ওই গণ্ডিতে আমরা কি করবো না, পরিবারের গণ্ডিতে আটকে না থেকে দেশ ও দশের জন্য কাজ করা। পরিবারের গণ্ডিতে না থেকে, দেশ ও দশের জন্য, অর্থাৎ দেশের মানুষের জন্য কাজ করা। তারপর হচ্ছে
দশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, বলতে গেলে নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে সঁপে দেওয়া। তারপর আমরা যদি বলি হৃদয় সূর্য, আমরা যদি পরবর্তী কোনো ইসে চলে যাই, মানে পরবর্তী পেজে যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পাবো এখানে যদি খেয়াল করি যে যুদ্ধ আসে ভালোবেসে। কি আসে? যুদ্ধ আসে, যুদ্ধ আসে ভালোবেসে। আমরা যদি একটু লক্ষ্য করি যে যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি, এটা ক্লোজ করবে, এটা ধরেন এটা আমি মুছবো, হ্যাঁ এটা মোছার ই কোথায়? ওটা হ্যাঁ ওইটা ঝামেলা হচ্ছে। এইটা হচ্ছে এই স্লাইডের দাগগুলো, হ্যাঁ এই যে আবার ওকে ফাইন, ওটা স্লাইডই থেকে যাবে, আর মুছবে না। আচ্ছা, আমরা লক্ষ্য করি সবাই একটু ক্লাসের দিকে মনোযোগ দেই যে যুদ্ধ আসে ভালোবেসে, অর্থাৎ এই যে সংগ্রাম সাধনা, এটাও কিন্তু আমাদের কি হয়, এত বড় আসতেছে কেন? কোনটা? ওই আগেরটা? সেটা করতে পারি। ওকে, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, অর্থাৎ এই যে যুদ্ধ সংগ্রামের প্রতিও কিন্তু একটা মায়া কাজ করে, অর্থাৎ যারা সংগ্রাম করে, যারা ত্যাগ তিতিক্ষা করে, তাদের প্রতি কি মায়া কাজ করে। অর্থাৎ তুমি যদি এই যে দেখবা হচ্ছে, ওই অনেকে বলে যে রণাঙ্গনে গেলে, অর্থাৎ রণাঙ্গনে যখন আমরা যাই তখন কিন্তু একটা আলাদা চেতনা কাজ করে, অর্থাৎ আলাদা নিজের মধ্যে আলাদা একটা দৃপ্ত ভাব আসে। রণাঙ্গনে যখন আমরা চলে যাই, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। মায়ের ছেলেরা তো ত্যাগ তিতিক্ষা, নিজেদের জীবন বিলিয়ে দেওয়া বোঝায়, নিজেদের জীবন বিলিয়ে দেওয়া। মায়ের ছেলেরা চলে যায় কোথায়? চলে যায় যুদ্ধে সংগ্রামের চেতনায়, নিজেদের জীবনকে বিপদে ফেলা। তারপর হচ্ছে আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানদের জন্য মরতে পারে না, অর্থাৎ যে সংগ্রাম ত্যাগ তিতিক্ষার কথাই, যে কবিতা কিন্তু বোঝানো, এটার মধ্যে কিন্তু অনেক শব্দ লুকানো। কত শব্দ লুকানো? ধরো এটাকে অনেক বানানো যায়, এক এক ধরনের এক একজন এক একভাবে বিশ্লেষণ করতে পারে। অনেক কিছু লুকানো আছে এই কবিতার মধ্যে। কবিতা মানে কি? কবিতা মানে ইতিহাস, কবিতা মানে সংগ্রাম, কবিতা মানে ত্যাগ, কবিতা মানে তিতিক্ষা, কবিতা মানে যুদ্ধ, কবিতা মানে পূর্বপুরুষের আর্তনাদ, কবিতা মানে পূর্বপুরুষরা যত কিছু সহ্য করেছেন এই জীবনে, বা হচ্ছে তারা যে আমাদের জন্য তাদের নিজেদের জীবন বিসর্জন দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সকল কিছু বোঝায় কবিতার মধ্যে। ওকে, তারপরে যদি আমরা চলে যাই, আমরা এই যে যে সে সন্তানদের জন্য মরতে পারে না, অর্থাৎ ত্যাগ স্বীকার করতে পারে না। তারপরের স্লাইডে যদি আমরা চলে যাই, আমরা দেখতে পাবো যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধ যেতে পারে না, অর্থাৎ যে এইগুলো জানে না, ইতিহাসে জানে না, নিজেদের হচ্ছে অতীতেই জানে না, সে ভালোবেসে, অর্থাৎ সে নিজেদের যুদ্ধকে ভালোবাসতে পারে না এবং ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, অর্থাৎ একটা প্রদীপ্ত আলোর মতো, প্রদীপ্ত আলোর মতো ওই শিখাটা তার ভিতরে জ্বলে ওঠে না। প্রদীপ্ত আলোর ন্যায়, প্রদীপ্ত আলোর ন্যায় সে শিখাটা তার ভিতরে জ্বলে ওঠে না। এই যে আমরা বললাম যে যে কবিতা সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, তো যেই একটা আবহ, যে একটা সংগ্রামের আবহ, যে একটা সংগ্রামের উদ্দীপনা, সেই উদ্দীপনাটাকে কি করতে পারে না, তার নিজের মধ্যে লালন করতে পারে না। যখন এই লালন করতে পারে না তখনই হচ্ছে সে যুদ্ধেও যেতে পারে না এবং নিজেদের সংগ্রামের যেই হচ্ছে যে ইটা ছিল, ধারাটা ছিল, সেটাকে টিকিয়ে রাখতে পারে না। আমরা যদি তারপরের স্লাইডে চলে যাই, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এই যে আবার চলে আসলো যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। পূর্বপুরুষ কারা সেটা আমরা আগেই পড়েছি যে কত যারা আসছে তারা। আর আমি কিংবদন্তির কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। কৃতদাস মানে কি? মানে কৃতদাস মানে হচ্ছেন যিনি শোষিত হয়েছেন, এটাও বলেছি। এই কৃতদাস মানে যে শোষিত হয়েছেন এটাও বলেছি। তিনি কৃতদাস ছিলেন কাদের? যারা হচ্ছে তখনকার যুগে শাসক ছিলেন, যারা শাসক ছিলেন, শাসকের অধীনে ছিলেন। শাসকের অধীনে ছিলেন কারা? আমার পূর্বপুরুষরা, যারা সেখানে থেকেও সংগ্রাম ত্যাগ তিতিক্ষা করে করে গেছেন। তারপরের স্লাইডে আমরা যদি চলে যাই, আমরা দেখতে পাবো যে কর্ষণ করে, অর্থাৎ যে অর্থাৎ হচ্ছে যে ফসল ফলায়। কর্ষণ করা মানে কি? যে
কর্ষণ করা মানে ফসল ফলায়, অর্থাৎ জমিতে ফসল ফলায় এটা বোঝায়, কিন্তু আমরা এখানে হচ্ছে যে কর্ষণ করে মানে ত্যাগ তিতিক্ষা সংগ্রাম করে এটা বোঝানো হয়। অর্থাৎ যে এই যুদ্ধ নিয়ে হচ্ছে পরিকল্পনা, এটি নানান বিষয় যাবতীয় বিষয় করে তাকে বোঝানো হয়। শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, অর্থাৎ হচ্ছে এই যে সফলতা তাকে সমৃদ্ধ করবে। এখানে শস্যের সম্ভার বলতে হচ্ছে ধরো, শস্যের সম্ভার বলতে হচ্ছে অত্যাধিক মানে হচ্ছে ফসল বোঝানো হয়েছে আক্ষরিক অর্থে, কিন্তু ভাবনা বলতে সফল হওয়া বোঝায়, তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে, যেমন ঠিক সেরকম এই যারা সংগ্রাম করে তারা হচ্ছে, যারা কষ্ট করে তারাও হচ্ছে সফল হবে। যত আন্দোলন সংগ্রাম, যত ত্যাগ তিতিক্ষা হোক, সেটা মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বা তার আগে ব্রিটিশদের বিরুদ্ধে যত আন্দোলন হোক, শরীয়তুল্লাহর আন্দোলন হোক, যত কিছু গেছে এই সংগ্রাম ত্যাগ তিতিক্ষা এর মাধ্যমে গেছে। তারপরে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ, এই দেখো গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। গাভীর পরিচর্যা সংস্কৃতিতে একটা কথা আছে, কি কথা? সংস্কৃততে একটা কথা আছে, গাভীকে ধরা হয় মায়ের মতো, কারণ কি? গাভীর দুধ দেয়। এখন আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, এই গাভী যে গাভীর পরিচর্যা করে তাকে জননীর আশীর্বাদ, অর্থাৎ জননী মায়ের সাথে তুলনা করা হয়েছে গাভী, অর্থাৎ তাকে জননীর আশীর্বাদ দীর্ঘায়ু করবে, তার হায়াত ইঠি, অর্থাৎ তাদেরকে জীবনকে সমৃদ্ধ করবে, বা তাদের জীবনের হচ্ছে যে পরিধি সেটাকে বাড়াবে। আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, ওকে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে অস্ত্র করবে। অর্থাৎ যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে, আমরা দেখি না যে কামার বা হচ্ছে কুমার তারা কি করে, তারা হচ্ছে ওইটাকে শানিত করে, শান দেওয়ার ফলে কি হয় যে এক পর্যায়ে নিজেদের মানে ধারাতে ধারাতে মনে হয় ওটার ধার কিন্তু বাড়তেই থাকে। এই বাড়ার ফলে আমরা এখানে বোঝানো হয়েছে যে আমরা যখন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা বা নানান বিষয় আলোচনা করতে থাকবো, যুদ্ধে যেতে থাকবো, তখন আমাদের কি করবে? তখন আমাদের হচ্ছে তাকে হচ্ছে মানে ওই যুদ্ধে ঝাঁপানো ওইটাকে সফল করবে, বা ওখানে উদ্দীপ্ত করবে যে হ্যাঁ আমরা যাব। দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি, মানে অলসদের বলেছে দীর্ঘদেহ, মানে যারা দীর্ঘদেহ বলতে অলস কিভাবে বোঝায়? ধরো দীর্ঘদেহ মানে অলস বোঝাচ্ছে যারা অলস থাকে তারা কিন্তু মোটা হয়, তারা কিন্তু হচ্ছে ধরো তাদের স্বাস্থ্য বেড়ে যায়, এরকম বোঝানোর অর্থে এই মোটা থেকে এখানে ধরো অলস। দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, কারণ আমাদের অলস হিসেবে কল্পনা করেছেন, কারণ আমরা আমাদের পূর্বপুরুষের মতো সংগ্রাম ত্যাগ তিতিক্ষা করতে পারছি। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো? তাড়াতাড়ি জানাও। বলতে গেল কেন? বুঝতে পারছো? তাড়াতাড়ি। আচ্ছা দেখো, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, যুদ্ধের কথা বলছি, অর্থাৎ সংগ্রাম, এই মাত্র যুদ্ধের কথাটা উল্লেখ করলো। এতক্ষণ যে আলোচনা করলাম যে কবিতা মানে কি, তারপর হচ্ছে তোমার হচ্ছে ধরো এই যে আমরা পড়লাম না যে কবিতা মানে কি, তারপর পড়লাম হচ্ছে কিংবদন্তি, শব্দগুলো কিন্তু বারবার এসেছে। এগুলোর দ্বারা যে যুদ্ধ সংগ্রাম আমরা কতবার ইউজ করলাম, কতবার ইউজ করলাম, এই যে যে আমরা ইউজ করলাম, এই যে আগে যে আমরা ইউজ করলাম বা ব্যবহার করলাম যেটা, ধরো আচ্ছা আমরা যে ব্যবহার করলাম এটাই বোঝানো হয়েছে যে, সরি, বোনের মৃত্যুর কথা বলছে, এই যুদ্ধটা মাত্র আসলো এখানে, যে কবি এবার স্পষ্ট করতেছেন যে আমরা আগে কি কি করেছি, আমার পূর্বপুরুষরা কি করেছে, আমাদের কি করা উচিত, এই মাত্র এই যুদ্ধের কথাটা বলে তিনি সেটা স্বীকার করলেন। আচ্ছা তারপরের স্লাইডে যদি আমরা চলে যাই, আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। অর্থাৎ এই যে যে অস্ত্র সহ আমরা যে আন্দোলন করি, এই যে যে আমরা ত্যাগ তিতিক্ষা করি, এই যে যে আমরা অভ্যুত্থান করি, নানান এইগুলোই হচ্ছে কবিতা, এইগুলোই হচ্ছে আমাদের এক একটা কবিতা হয়ে আমাদের চারপাশে আমরা লালন করব। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। অর্থাৎ এক একটার সাথে কল্পনা করেছেন যে সুপুরুষের ভালোবাসার, অর্থাৎ একজন পুরুষের যেরকম ভালোবাসে সঙ্গীত সুকণ্ঠ যত কিছু থাকে তার যে সঙ্গীত সেটাও যেমন কবিতা, জীব বা আমরা যদি সত্য কথা বলি, মুক্ত কথা বলি, সেগুলো হচ্ছে কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। তারপরের পরবর্তীতে আমরা যদি চলে যাই, সেখানে আমরা দেখতে পাবো
আচ্ছা, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? কার মতো? আমরা কি আমার পূর্বপুরুষের মতো কবিতার কথা বলতে পারবো? সেটা বোঝানো হয়েছে। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ আমরা পূর্বপুরুষ যে ত্যাগ, সংগ্রাম, তিতিক্ষা করে গেছেন, আমরা কি সেরকম করতে পারবো? সেটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো? বলো, তাড়াতাড়ি জানাও। ওকে, তাড়াতাড়ি জানাও। বাঙালির এই কবিতার মাধ্যমে বাঙালির হাজার বছরের ইতিহাস ফুটে উঠেছে। বাঙালির হাজার বছরের ইতিহাস, বাঙালির হাজার বছরের ইতিহাস ফুটে উঠেছে এই কবিতার মাধ্যমে। আমাদের চেতনা, আমাদের চেতনা ফুটে উঠেছে। এটা একটা, এই কবিতাটা অর্থাৎ এই যে আমি কিংবদন্তির কথা বলছি, এটা কিন্তু আবু জাফর ওবায়দুল্লাহর একটা কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থের একটা নাম কবিতা, নাম কবিতা মানে কি, যে কাব্যগ্রন্থ যে নামে আছে এই কবিতাটার নামও সেই নামে আছে, নাম কবিতা। ওকে, তারপরে যদি আমরা লক্ষ্য করি, তারপরে যদি আমরা লক্ষ্য করি আমাদের সমাজের যেই কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থা, কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থা, সেটাও কিন্তু এই কবিতার মাধ্যমে উঠে এসেছে। কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থা। তারপর আর কি কি উঠে উঠে এসেছে? ধর আমরা 1952 সালের ভাষা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলন, তারপরে উঠে এসেছে হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধ, তারপর উঠে এসেছে ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশদের শাসন, তারপর তার তার আগে আমাদের কি এসেছিল, তারপর ধরো সালতানাত বা মুঘলদের শাসন, বা যতজনদের দ্বারা আমরা শাসিত মানে শোষিত হয়েছি। তার আগে কি আছে, ধরো পাল, সেন, নানান বংশ, যত আমরা শাসিত মানে যতবার আমরা শোষিত হয়েছি সকল কিছু এখানে উঠে এসেছে। এগুলো মনে রাখতে হবে। তারপর যখন আমরা জিনিস খেয়াল করব যে এই কবিতার মাধ্যমে আমাদের ধরো আর কি কি উঠে এসেছে, যেমন আমরা কবিতা পতিত জমি, তারপর হচ্ছে অরণ্য, তারপর হচ্ছে তোমার ধরো সাপ, তারপর হচ্ছে তোমার নানান জন্তু, মানে বিভিন্ন কিন্তু আঙ্গিকে ব্যবহার হয়েছে। তোমাদের দুটো কাজ করতে হবে। কি কাজ? যে এই কবিতার মধ্যে কবিতা কতবার এই কবিতার শব্দটা ব্যবহার হয়েছে, তারপর কতবার কিংবদন্তি শব্দটা, কিংবদন্তি কিংবদন্তি শব্দটা ব্যবহার হয়েছে, তারপর কতবার হচ্ছে আমি শব্দটা ব্যবহার হয়েছে, তারপর কতবার আমি কিংবদন্তির কথা বলছি, অর্থাৎ আমি কিংবদন্তির কথা বলছি, তিনটে একত্রিত হয়ে আবার কতবার ব্যবহৃত হয়েছে। তারপর কবিতা কাকে বলে, কবিতা কাকে বলে মানে কি, ধরো কর্ষিত জমির প্রতিটি শস্যদানা বা জিহ্বা উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, এরকম না। এই যে তার আগে এই যে যে আমরা বলি যে কবিতা মানে প্রত্যেকটা লাইনের শেষে দেখবা যে কবিতা আছে, এই কবিতা কি আসলে, সেই জিনিসগুলো ওই পিছনের লাইনগুলো কয়বার আছে এগুলো মুখস্থ করা। গদ্য ছন্দে রচিত এবং নক্ষত্র, তারপর হচ্ছে তোমার হচ্ছে নানান বিষয়ের সাথে তুলনা দিয়েছে, বা এক একটা বিষয়কে তুলনা দিয়েছে। যে কবিতা শুনতে জানে না, ধরো কবিতা যে শুনতে জানে না সে কি কি থেকে বঞ্চিত হবে, কবিতা শুনতে জানে না সে কি কি থেকে বঞ্চিত হবে, এগুলো পড়বা। এগুলো তোমাদের দায়িত্ব বা হোমওয়ার্ক। বুঝতে পারছি? আমরা যদি খেয়াল করি তবুও আমরা আগের থেকে একটু ধরো এখানে লিখে দিলাম যে শুনবে কি। এই যে দেখো, একটু লক্ষ্য করো, শুনবে, শুনবে হচ্ছে ঝড়ের আর্তনাদ। কি শুনবে? ঝড়ের আর্তনাদ। যেখানে দেখবা শুনবে আছে, তারপর হচ্ছে ঝড়ের, অর্থাৎ নির্বাচনী প্রশ্ন আছে যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? ঝড়ের আর্তনাদ শুনবে।
তারপরে ধরো আছে বঞ্চিত হবে। বঞ্চিত হবে কিসের থেকে? বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে। বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে। দিগন্তের দিগন্তের অধিকার থেকে। তারপরে আবার ধরো কি থেকে যাবে? আজন্ম কৃতদাস থেকে যাবে। আজন্ম কৃতদাস থেকে যাবে। এগুলো কিন্তু একবারেই আছে প্রায় বলতে গেলে, এগুলো আবার বারবার নাই এই লাইনগুলো, ঠিক আছে? সেই জন্য লিখে দিয়েছি আজন্ম কৃতদাস। আজন্ম কৃতদাস থেকে যাবে। তারপরে ধরো আমরা লিখলাম ভাসতে পারে না কোথায়? ভাসতে পারে না হচ্ছে নদীতে। ভাসতে পারে না কোথায়? ভাসতে পারে না নদীতে। তারপরে ধরো আমরা লিখলাম হচ্ছে খেলা করতে পারে না মাছের সঙ্গে। ওকে, খেলা করতে পারে না কিসের সঙ্গে? এটা এখানে না লিখে আমরা এটা মুছে দিয়ে আবার লিখলাম খেলা করতে পারে না মাছের সঙ্গে। খেলা করতে পারে না মাছের সঙ্গে। মাছের সঙ্গে। তারপরে ধরো আবার লিখলাম কি লিখতে পারি যে গল্প শুনতে পারে না কোথায় বসে? মায়ের কোলে বসে। মায়ের মায়ের কোলে গল্প শুনতে পারে না। গল্প শুনতে পারে না। মরতে পারে না কার জন্য? মরতে পারে না হচ্ছে সন্তানের জন্য। মরতে পারে না সন্তানের জন্য। তারপর হচ্ছে মরতে পারে না সন্তানের জন্য। সন্তানের জন্য। কার জন্য? সন্তানের জন্য। ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না কি কে? হৃৎপিণ্ডে সূর্যকে ধরে রাখতে পারে না। সূর্যকে, এগুলো একবারেই আছে বলতে গেলে, বা এগুলো একক ছন্দ ধরে রাখতে, সূর্যকে ধরে রাখতে পারে না। ওকে, এগুলো মনে রাখবা। কবিতা শব্দটা ধরো, তারপরে বলে দিই, তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, ধরো কবিতা শব্দটা আছে 18 বার সম্ভবত। কবিতা শব্দটা আছে 18 বার। তারপরে ধরো আমি শব্দটা আছে 14 বার। কবিতা আছে কতবার? 18। আমি আছে 14 বার। পূর্বপুরুষ, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এটা আছে 3 বার কবিতার মধ্যে, ঠিক আছে? সুতরাং এগুলো মনে রাখবো। আচ্ছা, তোমরা কি বুঝতেছো? বলো, তোমরা কি বুঝতেছো? ব্যথা করতেছে। আচ্ছা, আমি আছে 17 বার লিখছে একজনে। যদি আমি 17 বার থেকে কারেক্ট করে নিবে, আমার তো মনে হয় 18 বার আছে। যাই হোক, তারপর দেখো। আচ্ছা, বুঝতেছো তোমরা? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আচ্ছা, দেখো কিছু কথা তোমাদের বলি আজকে। এখন আমরা ধরো একটা স্লাইডে চলে, একেবারে ধরো ফাঁকা এসে চলে গেলাম। হ্যাঁ, ধরো ভার্সিটির এক্সামিনেশন তোমাদের। হ্যাঁ, ধরো তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম ধরো কবে আছে? রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম দিয়ে শুরু করি।
চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ওগুলো ছাড়লাম, বা বিউপি কত কত আর রাজশাহী কত তারিখ আছে বলো, বা কোন মাসে হতে পারে? তাড়াতাড়ি জানাও তো, কমেন্টে তাড়াতাড়ি জানাও। তাড়াতাড়ি, তোমাদের পরীক্ষা দিও, তোমাদের একটা আইডিয়া আছে না? যেটা বলছি যে 17 বার না 18 বার ওই জিনিসটা কালেক্ট করে নিবা, যদি ওরা 17 বার হয় 18 বার না হয় কালেক্ট করে, কিন্তু আমার মনে হচ্ছে 18 বার ছিল এরকম। যাই হোক, আচ্ছা অনেকে বলছে মার্চ এপ্রিল, বিউপি ডিসেম্বর, আর ইউ এপ্রিল। আচ্ছা, অনেক বলছে ফেব্রুয়ারিতে। এপ্রিল পর্যন্ত যাবে না, এপ্রিলের আগে হবে। আর ইউ এপ্রিল পরীক্ষা হয় কিভাবে? আর ইউ এপ্রিল পরীক্ষা কিভাবে হয়? আর ইউ তো জানুয়ারি মাসেও হতে পারে। আচ্ছা যাই হোক, তবুও বলছি আর ইউ তোমার হচ্ছে সম্ভবত এপ্রিলে যাবে না, এপ্রিলের আগেই হবে। কারণ হচ্ছে তোমাদের হচ্ছে আমাদের সময় তো মার্চে হয়েছিল মনে হয়, আরো 2 বছর 3 বছর আগে ধরতে গেলে। আর ইউ মার্চের হওয়ার সম্ভাবনা আছে, ফেব্রুয়ারি মার্চ, মার্চ ঢাকা ইউনিভার্সিটি 15 দিন পর হতে পারে। যাই হোক, একটা জিনিস লক্ষ্য করো, ধরো একজন রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, মানে ধরো রাজশাহী ইউনিভার্সিটি যারা অ্যাডমিশন দেবে ওরা 11 ঘন্টা করে পড়লো, কত ঘন্টা? 11 ঘন্টা। এখন ধরো 2-3 লক্ষ স্টুডেন্ট বা 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, ধরো এক একটা ইউনিটে ধরলাম আমি, এই প্রত্যেকেই তো 1 লক্ষ স্টুডেন্ট প্রত্যেকেই কিন্তু 11 ঘন্টা করে পড়লো। 1 লক্ষ স্টুডেন্ট প্রত্যেক 11 ঘন্টা পড়তেছে, প্রত্যেকেই ভোর রাতে কেউ কেউ পড়তেছে, কেউ রাত জেগে পড়তেছে, কেউ হচ্ছে আহ ধরতে গেলে বাথরুমে গিয়েও পড়তেছে, এরকম বিষয়। তো নানান জন নানান ভাবে পড়তেছে, নানান ভাবে চেষ্টা করতেছে। এখন সফল তো সবাই হবে না, সবাই কি চান্স পাবে? পাবে না। কিন্তু কারা চান্স পাবে? যারা টেকনিক ইউজ করতে পারবে। টেকনিক কি? টেকনিক হচ্ছে আমি একটা জিনিস পড়লাম, সেই জিনিসটা কি আসলে এটা পরীক্ষার হলে কিভাবে আসে, এটা পরীক্ষার হলে কিভাবে ব্যবহার করব। মানে আমি একটা জিনিস 5-6 মাস ধরে পড়তেছি, বা আমি এই কবিতাগুলো 3 বছর যাবত পড়তেছি, 3 বছর যাবত বুঝতেছি, তারপর আমার হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমরা ওইটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি না। কখন? পরীক্ষার হলে। কারণ আমাদের আসল কাজটাই হয় 1.5 ঘন্টার এক্সাম বা 1 ঘন্টার এক্সাম, ওই নৈর্বাচনিক প্রশ্ন ফিল আপ, ওই সময়টা আসল কাজ হয়ে যায়। অর্থাৎ তুমি যদি সারা বছর ভালো পড়াশোনা করেও যদি পরীক্ষার হলে ওইটাকে ইউজ করতে না পারো, তাহলে কেউ বিশ্বাস করবে না যে তুমি পড়ছো। আর তুমি যদি সারা বছর খারাপ পড়াশোনা করেও যদি পরীক্ষার ওই 1-1.5 ঘন্টা কাজে লাগাতে পারো, এবং সেখানে যদি ভালো কিছু মানে মানে আনসার দিয়ে আসতে পারো, তাহলে সবাই বিশ্বাস করবে হ্যাঁ ও পড়াশোনা করেছিল। মানে তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে যে তুমি পড়াশোনা করেছো কি করো নাই, এই বিষয়টা। সুতরাং তুমি ওইটাকে ইউটিলাইজ করবে কিভাবে? পরীক্ষার হলে 3টা জিনিস লাগবে অবশ্যই। একটা হচ্ছে মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে। 2টা হচ্ছে একটা জিনিস না পারলেই হচ্ছে ঘাবড়ে যাওয়া যাবে না যে আমি পারতেছি না, অপর কোয়েশ্চেনটার দিক থেকে, তবে আমি এটা পারতেছি না, ওটা পারবো, এটা আমি পরবর্তীতে এসে আনসার করবো, আমার সময় হাতে খুব কম। আরেকটা জিনিস প্রশ্নটা ভালোভাবে পড়া, অর্থাৎ প্রশ্নে আসলে কি চেয়েছে এই বিষয়টা আমার আসলে বোঝা, যে আমি তো একটা অ্যান্সার দিচ্ছি বা উত্তর করছি, কিন্তু আসলে জিনিসটা ওখানে কি চাচ্ছে, আমি প্রশ্ন ওয়াইজ আনসার দিচ্ছি কিনা, এই বিষয়টা খেয়াল রাখা। আরেকটা জিনিস সেটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা, ভাগ্যের উপর বিশ্বাস রাখা। যখন তুমি ভাগ্যের উপর বিশ্বাস রাখতে পারবে না, তখন তুমি আসলে অনেকটাই ডিপ্রেশনে থাকবে। কারণ যখন আমি ভাগ্যের উপর বিশ্বাস করবো যে ভাগ্যে যা লেখা আছে তাই আছে, অনেকটা মনটা রিল্যাক্স হয়ে যায়। মনটা রিল্যাক্স করার জন্য হলো ভাগ্যের উপর বিশ্বাস করা লাগবে। সুতরাং ভার্সিটি এক্সামিনেশনে নানান দিক খেয়াল করতে হবে। একটা হচ্ছে আমি প্রপারলি সারা বছর ভালো পড়াশোনা করলেও চান্স না পেতে পারি, কিন্তু যদি আমি প্রপারলি ওই আমার যে পড়াশোনাটা আমি যতটুকুই করছি ওটাকে প্রপারলি পরীক্ষার হলে ইউটিলাইজ করতে পারি, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারি, পরীক্ষার হলে একটু ভেবেচিন্তে আনসার করতে পারি, পরীক্ষার হলে একটু যদি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে কিছু করতে পারি, এবং সৃষ্টিকর্তার উপর অনেকটা নিজের পরিশ্রমের যেই প্রপার ইউজটা ওটা যদি আমি নিজে করে, অর্থাৎ হচ্ছে খাতায় যদি করে তারপর যদি সৃষ্টিকর্তার উপর আসল বিষয়টা ছেড়ে দিতে পারি, তখনই আমার মনে করি যে একটা প্রপার রেজাল্ট আসবে। ঠিক আছে? কারণ পড়াশোনা তো সবাই করে, সবাই তো আর চান্স পাবে না। যারা একটু বুঝে শুনে সেন্স অফ হিউমার সবকিছু কাজে টাজে লাগিয়ে
ভালো কিছুর একটা আনসার করে আসতে পারবে তারাই চান্স পাবে। বুঝতে পারছি? আরেকটা জিনিস, এখন আমি তোমাদের ধ্বনি পরিবর্তন নিয়ে আজকে আলোচনা করছি। এখন ধ্বনি পরিবর্তন যদি একটু লক্ষ্য করো, এই যে ধ্বনি পরিবর্তন আলোচনা হয় ধ্বনি তত্ত্বে, ধ্বনি পরিবর্তন আলোচনা হয় কোথায়? ধ্বনি তত্ত্বে, ধ্বনি তত্ত্বে, এটা মনে রাখবো। ধ্বনি পরিবর্তন আলোচনা হয় হচ্ছে ধ্বনি তত্ত্বে। এখন এটাকে ইংরেজিতে প্রথম ওই ফোনেটিক্স আছে, কিন্তু ফোন দিয়ে মনে রাখবো যে ধ্বনি, আমরা ফোনে কথা বললে ধ্বনি শুনতে পাই। ওকে, মানে হচ্ছে আওয়াজ শুনতে পাই। ফোনে ফোনে কথা বললে আওয়াজ শুনতে পাই। ফোনে কথা বললে আওয়াজ শুনতে পাই। এখানে মনে রাখবো ফোনেটিক্স, ধ্বনি পরিবর্তন আলোচনা ফোনেটিক্সে বা ধ্বনি তত্ত্বে, এই জিনিসটা মনে রাখবা। আরেকটা কথা সেটা হলো, এই যে আমরা ধ্বনি পরিবর্তন পড়ছি, ধ্বনি পরিবর্তন অপনীতি আসবে, সম্প্রকর্ষ, বিপ্রকর্ষ, স্বরালোপ, তারপর হচ্ছে তোমার স্বরাগম, তারপর হচ্ছে তোমার ধরো ধ্বনি বিপর্যয়, তারপর হচ্ছে ধ্বনিচ্যুতি, যত আলোচনা আসবে আমরা করব, কিন্তু কথা হচ্ছে আমার প্রপার ওই যে ভাঙার বিষয়টা, অর্থাৎ প্রপার ওয়েতে আমি কি ওটা বিশ্লেষণ করতে পারছি কিনা, এই বিষয়টাও অবশ্যই জানা লাগবে। বিশ্লেষণ করতে যখন আমি জানবো এবং কেন শব্দটা পরিবর্তন হলো, বিশ্লেষণের উপায়, এই বিশ্লেষণের উপায় এবং হচ্ছে কেন, আবার একটা প্রশ্ন হচ্ছে কেন কেন পরিবর্তন হলো, এই কেন দিয়ে প্রশ্ন করলে, ধ্বনি পরিবর্তনকে কেন দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যায়। কারণ একটা শব্দ পরিবর্তন, ওই অঞ্চলের ভাষাটা সম্পর্কে যদি তোমার কোনো আইডিয়া থাকে, তাহলেও তুমি রুল না পারলেও ওই অঞ্চলের ভাষা অনুযায়ী উত্তর দিতে পারবা। এই টেকনিক আমি শেখাবো। ধরো রাজশাহী অঞ্চলের যে ভাষা আছে, তুমি যদি রুল না পারো, তারপর রাজশাহী অঞ্চলের ভাষাটা থেকে তুমি খেয়াল করতে পারবে আসলে এখানে কোন জিনিসটা ঘটেছে, এখানে কি ধ্বনিচ্যুতি ঘটেছে, ধ্বনি বিপর্যয় ঘটেছে, না কি ঘটেছে, প্রমিত বানানের সাথে এটার পার্থক্যটা কি। এই বিষয়গুলো তুমি যদি নাও জানো, যে রুল বা উদাহরণ সেগুলো যদি নাও জানো, তারপর তুমি অঞ্চল ভেদে খেয়াল করেও অনেক সময় এই উত্তরগুলো দেওয়া যায়। এই টেকনিকগুলো আমি শেখাবো। কারণ ধ্বনি পরিবর্তন থেকে 2টা কোয়েশ্চেন থাকে, আবার অনেক কমপক্ষে হলেও একটা কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, খুবই রেয়ার যে আসে না অনেক ইসে, কিন্তু একটা না একটা ভার্সিটিতে তুমি 2-1টা পেয়েই যাবা ধ্বনি পরিবর্তন থেকে। বুঝাইতে পারছি? ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর থাকেই ধ্বনি পরিবর্তন থেকে। সুতরাং আশা করি তোমাদের ক্লাসটা আজকে কেমন লাগছে বলো, সবাই জানাও। আচ্ছা, এক্সাম হলে, আচ্ছা অনেকে বলতেছে এক্সাম হলে কান্না করতে মাথা ঠান্ডা রাখতে খুবই কষ্ট হয় ভাই, কান্না করতে ইচ্ছে করে, সিট খুঁজে পাই না। আচ্ছা তোমাদের একটা কাহিনী বলি। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার কথা, আমার কথা বলতেছি, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার কথা। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির যেদিন পরীক্ষা, আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, আমি সঠিক সময় পৌঁছাইছি পরীক্ষার হলে। পরীক্ষা, এখন দেখবা সৃজনশীল প্রশ্ন থাকে, আমাদের সময় আসছিল, তখন সৃজনশীল প্রশ্ন আসছিল সেই সেশনে। সুতরাং সৃজনশীল প্রশ্নে হচ্ছে 5টা অপশন ছিল। ক, অর্থাৎ বাংলার ক্ষেত্রে, বাংলায়, হ্যাঁ, ক, খ, গ, ঘ এবং উ। রিটেনের ক্ষেত্রে 40 মিনিট টাইম থাকে ঢাকা ইউনিভার্সিটিতে, বা 45 মিনিট, যেটাই আমরা বলি না কেন। ধরো 40 মিনিট, এই যে আমি ক, খ, গ, উ, আমি এগুলোর আনসার করতেছিলাম। করার পরে এখন 5টা প্রশ্ন, এই 5টা এক একটা 2 মিনিট করে দিচ্ছিলাম আমি। কয় মিনিট? 2 মিনিট করে দিচ্ছিলাম। প্রত্যেকটা 2 মিনিট করে আমার 10 মিনিট দেওয়া হয়ে গেছে সময়। হ্যাঁ, আমি লিখছিও। লেখার পরে আমি দেখতেছি 5টার টোটাল মার্ক হচ্ছে 5। কত মার্ক? 5 মার্ক, অর্থাৎ 10 মার্ক না। আমি ভেবে লিখছি যে এক একটা 2 মার্ক, এক একটা 2 মার্ক ভাবছিলাম, কিন্তু মার্ক হচ্ছে এক একটায় 1, 2 মার্ক না। এই 1 মার্ক, অর্থাৎ এই যে 5 মার্ককে আমি দিলাম 10 মিনিট, 40 মার্কে 40 মিনিট দেওয়ার কথা আমার রিটেনের ক্ষেত্রে, কিন্তু 5 মার্ককে দিলাম 10 মিনিট। এখানে আমার মাথা তাহলে কেমন হয়ে গেছে বুঝো তুমি একটা বিষয়, মানে আমি কতটা হতাশ হয়েছি ওই সময়। এবং আমি পরীক্ষার হলো ওই সময় বুঝছি যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে, কিন্তু আমার যে পছন্দের সাবজেক্ট, আমি ল পাবো না। এবং রেজাল্টের দিনও তাই হলো, ল আসলো না। পরবর্তীতে সাবজেক্ট হয়েছে রাষ্ট্রবিজ্ঞান পাইলাম। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান পাইলাম ঢাকা ইউনিভার্সিটিতে, এবং ল পড়ার জন্য ভর্তি হলাম হচ্ছে, এই ল পড়ার জন্য হলাম রাজশাহীতে। আর যদি রাষ্ট্রবিজ্ঞান পড়তে চাইতাম তাহলে ভর্তি হইতে হইতে হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটিতে। বুঝতে পারছি? সুতরাং ওই 5 মিনিট আমি তখনই জানি যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে হবে,
কিন্তু হয়তো আমি আমার পছন্দের সাবজেক্টটা পাবো না, কারণ 1 মার্ক 2 মার্কে কত সিরিয়াল পিছাই যায়। সুতরাং আমার এই যে আমার এইটুকু ভুল, এইটুকু আমার প্রশ্নের দিক শুধু আমি খেয়াল করি নাই, অর্থাৎ উত্তরটা দেওয়ার সময় যদি আমি একটু এই মাথায় খেয়াল করতাম যে এখানে 10 মার্ক দেওয়া নাকি 5 মার্ক দেওয়া, তাহলেই তো আমি সময়টা মানা নিতে পারতাম। কিন্তু ওইটুকু খেয়াল না করার ফলে আমার এই অবস্থা। আমি ভাবছি যে আগে যতবার প্রশ্ন আসছে 5টায় 10 মার্ক, 5টায় 10 মার্ক ওরকম ভাবছি, 5টায় 5 মার্কও হতে পারে, এই জিনিসটা ভাবিনি। সুতরাং আমার হয়েছে এই জ্বালা, বুঝতে পারছো? সেই জন্যই আমি আজকে সেই মাদারীপুর থেকে আজকের এই রাজশাহীতে, আর ঢাকা যাওয়া হয়নি। সুতরাং ডিপ্রেশন কাজ করতে পারে, কিন্তু তারপরেও কিন্তু আমি ওখানে হতাশ হইনি। তারপর আমি কিন্তু ওই যতগুলো বাংলা রিটেন ছিল আর ইংলিশ রিটেন ছিল পুরোপুরি লিখে আসছি। বুঝতে পারছি? আচ্ছা, ক্লাস কেমন লাগলো বলো তোমাদের? সুতরাং তোমাদের পরবর্তী কালকের কাজ হচ্ছে ধ্বনি পরিবর্তন সম্পর্কে একটু ধারণা রাখা, পরবর্তী ক্লাসে ধ্বনি পরিবর্তন সম্পর্কে ধারণা রাখা, এবং হচ্ছে তোমাদের কয়টা কবিতা গেল এই পর্যন্ত? 5টা কবিতা গেল। কি কি কবিতা গেল? ধ্বনি পরিবর্তন সম্পর্কে একটু ধারণা রাখা। 5টা কবিতা গেছে তোমাদের। সোনার তরী আছে, হ্যাঁ, সোনার তরী। তারপর গেল হচ্ছে তোমাদের প্রতিদান গেছে, তারপর 18 বছর বয়স গেছে, 18 বছর বয়স যেটা হোক। তারপরে গেছে হচ্ছে তোমার কি বলে, তাহারই পরে মনে গেছে, তাহারই পরে মনে। তারপরে গেল হচ্ছে আজকে আমি কিংবদন্তির কথা বলছি, কিংবদন্তির এটা গেল। এবং সকল কয়টার সাথে লেখক পরিচিতি গেছে, সকল কয়টার সাথে লেখক পরিচিতি গেছে, এবং এর সাথে কিন্তু অব্যয় গেছে, বাগধারা সম্পর্কেও আলোচনা গেছে, বাগধারা, বাগধারা সম্পর্কেও আলোচনা গেছে। বাগধারা এটা মুখস্থ আর কিছুই না, এটা বিরোচন অংশটা মুখস্থ করবা, কিন্তু আমি শুধু আলোচনাটা দেখাই দিছি যাতে তোমরা বাগধারা আসলে আমরা কেন প্রয়োগ করি, কিভাবে প্রয়োগ করি, এবং বাগধারা ও প্রবাদের মধ্যে পার্থক্য এটা আমরা শুধু জাস্ট বুঝাই দিছি। তারপর লেখক পরিচিতির সাথে, তারপর ধরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গেল, আর প্রত্যেক কয়টা লেখকের পরিচিতিও একসাথে গেছে। ওকে, তার সাথে বাংলা সাহিত্যের কিছু অন্যান্য আলোচনা প্রত্যেকটার ক্ষেত্রে যতটুকু রিলেটেড পারা যায় এবং একটা ক্লাসের মধ্যে যতটুকু দেওয়া উচিত ততটুকুই দিয়েছি। আচ্ছা, তা যাই হোক, আচ্ছা, সকলকে ধন্যবাদ, এবং সকলে হচ্ছে সুস্থ স্বাভাবিক থাকার চেষ্টা করবা সবসময়। অর্থাৎ একটা কথা মনে রাখবা, তোমার ভাগ্যে যা আছে তা কেউ পরিবর্তন করতে পারবে না। তুমি যদি পরের বার এক্সাম দিয়েও যদি কোনো জায়গায় চান্স না পাও, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। তুমি এক্সাম দিতে যেদিন যাবা, মনে সাহস নিয়ে যাবা, এক বুক সাহস নিয়ে যাবা যে আমি এক্সাম দিতেছি, চান্স হোক আর না হোক আমি একটু ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো। যদি ভালো পরীক্ষা না দিতে পারি, তাহলে আল্লাহ হয়তো আমাকে অন্য কোনো জায়গায় লিখে রাখছে, বা আমার সৃষ্টিকর্তা আমাকে অন্য কোনো জায়গায় চান্স পাওয়ার জন্য, বা অন্য চান্স পাওয়ার জন্য না হলেও অন্য কিছু ভালো আমার জীবনে হবে সেইগুলো লিখে রাখছে। আমার এই ভার্সিটি থেকে বড় কিছু ইনশাল্লাহ জীবনে হবে, আমি চেষ্টা করছি। কিন্তু আমি ঘাবড়ে যাব না, এবং আমার মন থেকে আমার সাহসকে আমি দূর করে দেব না। ঠিক আছে? সুতরাং সকলে স্বাভাবিক থাকবা, সুন্দর থাকবা, এবং হচ্ছে নিজের শরীরের যত্ন নিবা, এবং হচ্ছে যতটা সম্ভব একটু পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করবা। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।